সেদিন কোনাকে হাত উঠিয়ে বাইরে রক্তের বন্যা দিছে। এখন ওত পাইতে আছে, মানে আমরা এটা ভাবতেই পারি না। এখানটায় চেয়ারম্যান দাদা পাইরে ফেলে দিচ্ছে। মানে সুইট কি পড়ে গেলাম। কি তোরা কি চাস? তোরা আমাকে এরকম করতেছিস কেন আমার সাথে? এই জায়গাটায় মারি ছিল ওসি আল্লাহ কাকা মরে গেছে, দাদাই নেটের খুবই পড়ে গেছে। পরে এরা ধরেন 8-10 জন লেগে বাইরে জাহাজ দিয়ে রক্তের হুগলা দেখে আমার আর হুঁশ আসিল। আমার তো গোটা শরীর রক্ত দিয়ে ভিজে গেল জ্যাকেট। কোনো কথা না বলেই আঘাতে আঘাতে একেবারে ক্ষতবিক্ষত। আমরা এসেছিলাম এখানে নাটোরের গুরুদাসপুর থানার সভাপতি আব্দুল আজিজ সাহেব আপনার একটা জানাজা শেষ করে তিনি আসছিলেন। সেখানে তাকে অতর্কিতে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করে এবং হত্যার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে। তার মাথায় এই স্কালটা ভেঙে গেছে এবং তার বাম পায়ের রক কেটে দিয়েছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারবাড়িশা ইউনিয়নে আমার জন্ম। আমি নাটোর জেলার একজন সন্তান। সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মুসলমান, আমি একজন বাংলাদেশি। এবং আরেকটি পরিচয়, সেটা হচ্ছে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি একজন একনিষ্ঠ কর্মী। এবং এই এলাকার নাটোরের জনগণ উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আব্দুল আজিজ সাহেব তো ধরেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে উনি যখন চেয়ারম্যান নির্বাচিত হলো এবং উনি যে এলাকায় তার বাড়ি, একটা ঐতিহ্যবাহী ধারাবাড়িশা ইউনিয়ন, সেখানে আরও 2-1 ইতিপূর্বে এমপিও হয়েছে এবং উনি চেয়ারম্যান থাকা অবস্থায় এই দলের সাথে সম্পৃক্ত। প্রথম থেকে তার সাথে আমার, এবং অ্যাজ এ ম্যান হিসেবে আব্দুল আজিজ অত্যন্ত পলাইট, ভালো মানুষ। আমি নিহায়ত একজন কৃষক পরিবারের সন্তান। আমার বাবা কৃষিকার্যের সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত ছিল। আমার মা ছিল একজন সাধারণ গৃহিণী। বাবা মা সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে আসলে ওনারা একবারে কৃষক মানুষ, নিতান্তই গ্রামের মানুষ, একবারে সহজ সরল মানুষ। মানে কৃষিজীবী সেহেতু উনি শ্রমিক নিয়েই ব্যস্ত থাকতেন। তার নিজস্ব কার্য পরিচালনা শ্রমিক নিয়ে ব্যস্ত থাকতেন। আমাদের গোটা ফ্যামিলিতে আমরা চাচাতো যেটা তো 18টা ভাই, বোন হচ্ছে 22টা, ভাতিজার সংখ্যা 35টা। আমরা 6 ভাই বোন। ভাই তৃতীয়, এই আপা দ্বিতীয়, আমি পঞ্চম। গোটা বিশাল এক পরিবার। এই পরিবারের বহুত আজ থেকে 35 বছর আগে থেকে নেতৃত্ব দিচ্ছে বড় ভাই, এবং বড়রাও, বড় ভাইগুলেন, চাচাতো বড় ভাই, যেটা তো বড় ভাই আছে, এরাও দেখাচ্ছে ভাইয়ের নেতৃত্বই মানে চলছে। আমার পরিবারটা মূলত হাজি পরিবার নামে পরিচিত। আমার বাবা আসলে একটু ধর্মপরায়ণ ছিলেন। বাবা 2 বার হজ করেছেন, মাকে সাথে নিয়ে হজ করেছেন। তো আব্বা 77-এ গেলেন,
প্রথমে গেলেন আব্বা। যাওয়ার পরে ওনার মানে অনুশোচনা হয়েছে যে একই সাথে সংসার করেছি, একই সাথে এখন আমি একা আসলাম। এই আফসোসে উনি ওখান থেকেই মানে নিয়ত করেই এসেছিলেন যে এ পরের বার আসবেন, মাকে সহ নিয়ে যাবেন। সেই সময় গুরদাসপুর উপজেলার মধ্যে আমার মা ছিলেন হলো প্রথম মহিলা হাজি। আমরা জন্মের থেকেই ধরো যে আমার বাবা মা নামাজ পড়ে, তারপরে আমারে নামাজ শিখাইছে। আমার আব্বার কথা ছিল ছোটবেলা থেকেই যে আমার মাকে বলতো যে নামাজ না পড়লে ভাত বন্ধ করে দাও। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তাবলিগ করতো, মসজিদে যায় দাঁড়ায় থেকে কথা বলতে পারতো। ভাইয়ের মধ্যে ওই বাবার এই গুণটাই পাইছে, বক্তব্য বা উপস্থাপনটা করতে পারাটা, এটা বাবার এই গুণটা বড় ভাইয়ের মধ্যে আছে আর কি। বাংলাদেশ যেদিন থেকে স্বাধীনপ্রাপ্ত হয়েছে একটা ভূখণ্ড, যার ভৌগোলিক সীমারেখা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, এই ভৌগোলিক সীমারেখা নিয়ে একটা বাংলাদেশ তৈরি হয়ে গেছে, স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ। বাবা যেহেতু পেশায় কৃষিজীবী ছিলেন, ওনার এই যে এখনো ওই এটা রয়ে গেছে, এখনো এত ব্যস্ততার মধ্যে এসেও ওনার গাছ পরিচর্যায় যেতে হবে। এটা মনে হয় যে রক্তপ্রবাহই কাজ করে। এটা উনি এখনো এত ব্যস্ততার মধ্যে এখনো উনি ছাড়তে পারেন না। লেখাপড়ার ক্ষেত্রে আমার এই বড় ভাই ছিলেন আমাদের অভিভাবক, এক কথায় বলা যায়। ধারাবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি এখানে ভর্তি হই, আমার প্রথম জীবনে হাতে খড়ি। ধারাবাসা প্রাইমারি স্কুল পেরিয়ে গুরদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে আমি ওখানে ভর্তি হলাম। উনি যখন আমাদের বাড়িতে থাকতেন তখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, অনেক ছোট ছিলাম। এক কথা বলা চলে যে উনি আমাদের শিক্ষাগুরু ছিলেন। তখন তো এখান থেকে গুরদাসপুরে যাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল, কাঁচা রাস্তা, মানে বর্ষাকালীন সময়ে কাদা, আর চৈত্র মাসের দিকে ধুলাবালিতে ভরপুর। এখান থেকে পায়ে হেঁটে ক্লাস করা যেত না। তখন গুরদাসপুরের পাশে ৫-৬ গ্রামে আমি লজিং থাকলাম। একদিন কি আমাকে উনি ওনাদের বাড়িতে নিয়ে আসার জন্য আমাকে বললেন যে কাকু চলো তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। আমি প্রথম দিকে রাজি হচ্ছিলাম না। তারপরে উনি আমার আম্মার কাছ থেকে আমার একটা প্যান্ট, আমার একটা শার্ট নিয়ে এক পর্যায়ে বলা চলে যে আমাকে জোর করেই ওনাদের বাড়িতে নিয়ে আসলেন। ওনার বাড়িতে যখন আমি আসি, ওনার বাড়িতে ঢোকার মুহূর্তেই আমি ওনার বাড়ি দিয়ে চেহারা দেখে আমি খুব আশ্চর্যান্বিত হয়েছিলাম। আমার মনে হলো যে আমি একটা জমিদার বাড়িতে ঢুকছি, এত সুন্দর একটা বাড়ি হইতে পারে। বাড়িতে যে দোতলা একটা কাঠের বিল্ডিং ছিল এবং চারদিকে টপ বারান্দা, এটা দেখে আমার কাছে এত ভালো লাগছিল যে আমার ওই সময় মনে হতো যে আমি যদি বড় হয়ে যদি এরকম একটা ঘর করতে পারি আমার খুবই ভালো লাগবে। লজিং থেকে 2 বছর ওখানে লেখাপড়া করে ওখানে 1974 সালে এসএসসি পাস করলাম। ছাত্র জীবনের সাথে আমরা 4জন বন্ধু একসাথে লেখাপড়া করছি। আমার এই বন্ধু ছোটবেলা থেকে খুব মেধাবী ছাত্র এবং সবসময় তার মুখে এত রস, এর বলা যাবে না। এর লেখার ভালো মানুষ আমি আর দেখি নাই। ওনার মনোভাব ছিল কি জানেন, মুরব্বী সম্মান দিত, আর হচ্ছে প্রত্যেকটি কাজে ছোট হোক বড় হোক তাদের সঙ্গে মেলামেশা ভালো করতো। একজন ধনী লোকের ছেলে, অহংকার ছিল না তার, সবসময় কাছে বসত, মিশত, মানুষের ভালোবাসা দিত। তার সমাজে দীর্ঘদিন হইলে আমরা বাস করি, নিম্নে তার 50-60 বছর হয়ে গেল। লোকজন একটা সাওয়ালের সাথে তার সাথে তার মেয়ে। উনি যখন আমাদের বাড়িতে থাকতেন তখনই আমি দেখছি যে অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত সহজ সরল এবং সবাই তাকে ভালোবাসতে। এক কথা বলা চলে যে আমাদের গ্রামের মানুষ তাকে একটা সদস্যের, নিজেদের সদস্যের মতো মনে করতো, এই গ্রামেরই একটা সদস্যের মতো মনে করতো। যখন আমি এসএসসি পাস করি, আমার বাবা তো আসলে সংসারমুখী ছিলেন। আমার বাবার প্রায় 200 বিঘা সম্পত্তি, এটা দেখভাল কে করবে? বাবা না থাকলে বাবার মাথায় এটা নাড়া দিত, যার কারণে লেখাপড়ার থেকে আমাকে দূরে সরিয়ে রাখার
চিন্তা ভাবনা যে এইচএসসি পাস করেছো আর লেখাপড়া করতে হবে না। কিন্তু আমার জনাব ভাই আমার মারা গেছেন, আমি তার রুহের মাগফিরাত কামনা করি। ওই মানুষটা আমার বাবাকে বুঝিয়ে আমাকে রাজশাহী গভর্নমেন্ট কলেজে ভর্তি করে দিলেন। সেই সময় যদি আমার ভাই বড় ভাইটা এই ভূমিকা না নিতেন তাহলে হয়তো বা আজকে এই অবস্থানে আসা হতো না। আমি রাজশাহী স্কুল হোস্টেলে, আমার এই বড় ভাই তখন কলেজ হোস্টেলে। আব্বা ভাইকে দিতেন 300 টাকা মাসিক খরচ, আমাকে দিতেন 300 টাকা। ভাই যাওয়ার সময় আমাকে ভাইয়ের থেকে 100 টাকা দিয়ে আমাকে 400 টাকা করে দিতেন, ভাই 200 টাকা নিয়ে যেতেন। মানে যাকে বলে পিতৃতুল্য অভিভাবক। আমার আর বড় ভাইয়ের বয়সের ডিফারেন্সটা আসলে অনেকটাই বেশি, প্রায় 10 বছর। বড় ভাই যখন কলেজে পড়তো রাজশাহী, তখন আমি ক্লাস 1-এ পড়ি। তো এই বয়সের ডিফারেন্সটা এত বেশি যে মানে সব সময় ভয়ের মধ্যে কাটতো। দেখা যাচ্ছে মধুর স্মৃতি বলতে বেশিরভাগ সময় বড় ভাই করে ভয় পেতাম। আর ওই ভয়টা এখনও বড় হয় নিজের মধ্যে এখনও আছে। আর ভাইয়ের ব্যাপারে আমার এলাকাত আমি জানি যে দুই ভাইয়ের যে মিল আমার চোখে পড়ে না কারো, এত সম্পর্ক ভালো ভাইয়ের। এবং তারই অবদান হিসাবে, তারই সাক্ষ্য হিসাবে তারা রেখে যাচ্ছে এখনও তারা একই অন্যে। এটা হলো আমাদের ফ্যামিলি বন্ডিং। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বৃক্ষ তরুলতা জিনিস চাঁদ দুজক বেহেস কোনো কিছুই সৃষ্টি করা হতো না যদি না বিশ্ব নবীকে সৃষ্টি না করা হতো। সেই বিশ্ব নবী তার পবিত্র জবানে বলেছেন, যে ব্যক্তি সশরীরে আমার কবর জিয়ারত করবে কাল কঠিন হাসরের মাঠে তাকে সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সবচেয়ে বড় আর একটা গুণ, তিনি অত্যন্ত সুবক্তা। তার কথা যে একবার শুনে তার বারবার তার কথাগুলি শুনতে ইচ্ছা করে। এবং দেখছি যে আমরা কোনো সভা সমিতিতে গেলে তিনি যখন বক্তব্য রাখেন দেখা যায় যে ওই বড় বড় হুজুরদের থেকে তার কথা শোনার জন্য মানুষ খুব উদ্গ্রীব থাকে। তো জলি মাইন্ডের ছেলে আর হয় না। আমার এই ট্রেনটা তার মুখে আল্লাহ কি রস দিয়েছে, মানুষ এমনি সারা ছুটি আসে এমনি। আব্দুল আজিজ চেয়ারম্যান সাহেব যখন জালসার মাঠে যায় তখন জালসার যে বক্তা যেরকম বয়ান করে হুবহুব তার বয়ানটা ওরকম থাকে। আবার জানাজারের কাতারে যখন দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে যায় তখন তার ওই জানাজারের বক্তব্যটাই দেয়। আবার যখন রাজনীতির মাঠে যায় এত সুন্দরভাবে সে কথাগুলো সাজিয়ে বলতে পারে, মানুষ মুগ্ধ হয়ে শোনে। আমার এই বড়াইগ্রাম কালীবাড়ি স্কুল মাঠে একটা জানাজা হলো, একটা মৌলানা যেভাবে কথা বলছে উনিও একই পর্যায়ে কথা বলছে। অনেকেই বলে ফেলেন যে উনি কি কোনো মৌলানার পড়াশোনা করেছেন। ওনার বক্তব্য, ওনার কথাবার্তায় সাধারণ লোকদের ধারণা এটাই যে উনি কি মৌলানা কোনো। মানে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান আসবে, সবাই লোক গাজী হয়ে গেছে। সবাই চেয়ারম্যান সাহেব যা ভাষণ দিছে, ভাষণ দেওয়া শেষ, চেয়ারম্যান সাহেব নেমে এসে লোকজন সব চলে গেছে। এত জনপ্রিয়তা পূর্বরাত ছিল এরকম অবস্থা। এই কবর জমিনে যুগ যুগান্ত ধরে যত মানুষ হারিয়ে আছে সবগুলো মানুষের রুহের মাগফিরাত কামনা করি। কাল কিয়ামত পর্যন্ত এই কবরটা যেন জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যায়। সবাই একবার সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। উনি শ্রেষ্ঠ জ্ঞানী এবং শ্রেষ্ঠ বক্তা। উনি যখন গোরস্থানে যান গোরস্থান সম্পর্কের কথা, উনি যখন মাদ্রাসায় যান মাদ্রাসা সম্পর্কের কথা, উনি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যান তখন সেই শিক্ষা বিষয়ের কথা, উনি যখন খেলাধুলার মাঠে যান উনি খেলাধুলার বিষয়ে কথা, উনি যখন কৃষকের মাঠে যান তখন কৃষক সম্পর্কে কথা। আমি এক জালসা গেছে পুরুলিয়া, তো বলছে যে এই চেয়ারম্যান সাহেবকে মাদ্রাসায় পড়ছে, তারপর না মাদ্রাসায় পড়ে না। ওনার বক্তৃতা শোনার লাগে মানুষ নিস্তব্ধ হয়ে যেত এবং বলতো উনি বলুক আর একটু বলুক, মৌলানার ফেল করে দেয়। তুমি তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতিব্যস্ত থাকো, তুমি তার রেস্তোরাঁয় বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করো। আমি আহ্বান করছি, আমি যদি বলি ফজরের নামাজ যারা পড়লো না, তখন মনে হচ্ছিল যে কোনো একটা জায়গায় না গেলে জনসেবা করা যাবে না। হজরত উমর বলেছিলেন যে আমি যখন হজরত উমর ছিলাম তখন আমি যখন ধর্ম প্রচার করতাম আমার দাওয়াত কেউ কবুল করতো, কেউ কবুল করতো না। আমার যখন একটা পদবি চলে আসলো, আমি যখন খলিফা নিযুক্ত হয়ে গেলাম তখন আমি আমার দাওয়াত যেখানে দিয়েছি সেখানে আমার দাওয়াত প্রত্যাখ্যান হয়নি। তখনই মনে করেছিলাম যে আমার একটা জায়গায় যাওয়া দরকার। জনগণের সেবা যদি করতে চাই তাহলে একটা জায়গায় আমাকে যেতে হবে।
তার বক্তব্যের মধ্যে দিয়ে আজকের আজিজ সাহেবের সাথে প্রথম পরিচয় বলতে গেলে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়েই পরিচয় আর কি। একই সঙ্গে রাজনীতি শুরু করি প্রায় 30 বছর আগে। একসাথে আমরা চলতেছি বিভিন্ন উত্থান পতন আন্দোলন সংগ্রাম। আমার সনটা মনে নাই, ওই চাষকরের বাবলু চেয়ারম্যান, আইনাল চেয়ারম্যান, এনারা তখন বিএনপি পার্টি করে। সেই সময় আমাকে বললো যে স্যার আপনার আবার সভাপতি বানাবো, আপনি তো আগে ছিলেন, জিয়াউর রহমানের সময় ছিলেন, আপনাকে এখন সভাপতি বানাবো। আমি বললাম যে আমার তো এখন মাস্টারি করা আমি আর এই সমস্ত কাজে দৌড়ি করতে পারবো না। তো আজিজ সবসময় আমার সাথে থাকতো, তো আমি কোনো যে আজিজকে দোয়া যাক, বুঝলেন। তখন চাষকর মিটিং হয় গুরুদাসপুরে, সেই মিটিংয়ে আমরা ওই আজিজকে সভাপতি বানা দিলাম, বুঝলেন। সেই সময় থেকে আজিজ তখন পার্টি করতো। এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষাবাদ করতে হবে, সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। একটা মানুষ ক্ষমতার শীর্ষে থেকে নিজের সততা বজায় রেখে যেভাবে দেশ পরিচালনা করেছেন, ওনার নীতি আদর্শের প্রতি আমি আকৃষ্ট হয়ে এই দলের মধ্যে আমি অন্তর্ভুক্ত হই। তার এই আদর্শ থেকে আমি নিজেকে সরাতে পারিনি, কারণ আমি মনে করি আমার দেখা এই পৃথিবীতে রাজনীতিবিদ হিসাবে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া। অনেক দিন আগের কথা, উনি যখন চাটমোহরে আসেন তখন ওনাকে দেখার জন্য আমরা গিয়েছিলাম। ওনার নিজে হাতে কোদাল ধরে খাল খনন মানে উদ্বোধন করা, এটা মানুষকে আরও বেশি আকৃষ্ট করেছিল। মানে লোকজন, কিছু লোকজন, এলাকার গণ্যমান্য লোকজন অনেকে ধরিয়ে তাই বল তুমি চেয়ারম্যান প্রার্থী হবো। গোটা এলাকার যে বিশু মেম্বাররা সোবানরা আসলো, পুরামানিকরা যত আসলো সব মানে বসি বলে আমার দেশের নেতা নেই, আমার সাথে ইলেকশন করা লাগবে। এলাকার সব প্রধানরা, এলাকার নেতারা ডাকিছে, ডাইকে বসা যে তোমার নির্বাচন করা লাগবে। এখন একভাবে 100 টাকা পয়সা আগের থেকে গা দিও। আর এটা সালটা আমার মনে হচ্ছে না, প্রথম নির্বাচন করবে এরকম এলাকার বেশ কিছু মানুষ গিয়ে বড় ভাইকে ধরলো নির্বাচন করা লাগবে। এবং এই নির্বাচন করার চিন্তাভাবনা যখন সব মানুষ বড় ভাইকে ধরলো, বড় ভাই বাড়িতে আব্বাকে প্রস্তাব দিল যে আমি নির্বাচন করতে চাই। যেহেতু আমার এই ফ্যামিলিটা নন পলিটিক্যাল ফ্যামিলি ছিল, কোনো মানে অর্থ সম্পদে সুনাম সুখ্যাতি হাজি পরিবার হিসেবে সব কিছুই ছিল, কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করা বিগত দিনে বা রাজনৈতিক অঙ্গনে বিচরণ করার একটা পরিধিটা কম ছিল, যার কারণে আমার বাবার কাছে অনুমতি চাইলাম যে আমি নির্বাচন করি। আব্বা একবারই রাজি না, যে না নির্বাচন বা চেয়ারম্যান মেম্বারে এরা মানে করা যাবে না। এখন আমাদের ফ্যামিলি যেটা, সেটা হলো বলেছি আমার বাবা পেশায় কৃষিজীবী, ওনার তো রাজনৈতিক ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। তো বড় ভাইয়ের চিন্তাভাবনা যে আমাদের এলাকায় একটা সময় মারামারি হতো খুব, এই মারামারির থেকে মুক্তি দিতে লাগলে তাকে একটা পজিশনে যাইতে হবে। এলাকার মানুষ ধরছে নির্বাচন করব, তে আব্বা অনুমতি দেয় না। মতামত প্রথম ছিল না, পরে রাজি করাইলো সবাই যে আপনার ছেলে ছাড়া আমরা সম্ভব না খাবো, এর মতো ছেলে আমরা পাচ্ছি না, একে সাইড দেন আপনি, যেভাবে হোক তার হিসাবে কন্ট্রোল করে দিলাম। পরবর্তী সময় আমার এলাকার ওই যে তখনকার মনে আছে সুভান চাচা, তারপরে হচ্ছে এই মুরব্বী বেশ কিছু মানুষ, ওইদিক এলাহি ভাই, ইনারা সব মারা গেছে, এইদিকে মজি মাস্টার উনি এখনও বেঁচে আছে, এরা সবাই মিলে যখন আব্বার কাছে গিয়ে বলল, তখন তারপরে আব্বা রাজি হলো। পরে একমত হয়েছেন এবং দোয়া করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন ছেলের জন্য। ওর বাপ একটা কোথাও দেখা ছিল হাজির, তাজম হাজির বেটা হলে হাজির চেয়ারম্যান। বলছিল তুই তোর 300 বিঘে জমি দিয়ে যাচ্ছি, তোর 2 ভাই, তুই গরিবের জন্য মাল মাই আমার বাড়িতে আনিস না সংসারে, তুই নির্বাচন করবি, একবারে হেরবো না। তখন উনি শুধু একটা শর্ত দিলেন যে এটা তো আমি পছন্দ করি না, তবে একটা কাজ করতে পারো, তুমি আমার কাছে ওয়াদা করতে হবে যে নির্বাচন করো, নির্বাচনে তুমি যদি প্রতিনিধি হতে পারো তাহলে কিন্তু
সততার সঙ্গে নির্বাচন জীবন অতিবাহিত করতে হবে, কোনো বিপদগামী হওয়া যাবে না। অনেক চেয়ারম্যানরা অনেক অর্থ সম্পদ, বিত্ত বৈভব নির্বাচিত হওয়ার পরে তাদের চেহারা, টাকা পয়সা অনেক কিছু বেড়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমার কিন্তু এখনও কোনো পরিবর্তন হয়নি। বাড়ির চেহারা দেখলে তো বোঝা যায় সেই পূর্বের পুরাতন টিন এখনও ছাদের উপরে ঝুলছে। ওই নির্বাচনের সময় আর একটা ঘটনা, যে নির্বাচন যখন তুঙ্গে চলে গেছে আমার বাড়ির থেকে মোটরসাইকেল হারায় যায়। ওই চেয়ারম্যান ক্যানভাস করে এনে মোটরসাইকেল ওই বাড়ির পাশে থুয়ে দিয়েছিল, ওই বাড়িতেই থুয়ে দিয়েছিল। তখন ওই এর প্রতিদ্বন্দ্বী আইসি করছিল কি মোটরসাইকেল ক্যানভাস করে, তখন তো মোটরসাইকেল কম ছিল, এই মোটরসাইকেল নিয়ে যায়, তাই একজন ওই গুপ্ত করছিল। হয় আমার আব্বা কইলো হুন্ডা মোটরসাইকেল নিয়ে গেছে, না যায় বেটা তুমি ভাঙি পড়ো না, তোমার গাড়ি আর একটা কিনে দিব, তা তুমি আবার নির্বাচন করো, নির্বাচনে তুমি দাঁড়ায় থাকো। ইলেকশন যা না করতে পারে, এই মোটরসাইকেলে লুড়াছাড়া বেশি না করতে পারে, কারণ মোটরসাইকেল কম ছিল তো, আমার এই গোটা পাড়াতেই একটা মোটরসাইকেল কম তখন। এখন তো মোটরসাইকেল গা দিয়ে তো মোটরসাইকেল এসে না। তখন আব্বারও একটা যে দেশে যায়, তখন আব্বা আবার অনুমতি দেয় যে তুমি একটা মোটরসাইকেল হারাইছে, তুমি যায় 2টা মোটরসাইকেল কিনে নিয়ে আসো। তখন খোঁজ মানুষের লোক লাগা দিল, খোঁজে 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 দেখে যে এরকম একটা ছাপড়ার মধ্যে রেখে দিছে। তখন সেই পুলিশ দিয়ে ওই মোটরসাইকেলটা বাইকে নিয়ে আসে। অপোজিট পার্টি ওরা চুরি করে নিয়েছিল যাতে নির্বাচনী প্রচারণায় না জড়াতে পারে আর কি। তার হাতে করে আমি, আরেকটা আমার ফ্রেন্ড ছিল তাহের, আর একটা ছেলে মারা গেছে তার নাম ছিল মোহাম্মদ। এই 3জন লোক ওর হাতে করি আমরা, এই 3জন লোক সারা ইউনিয়ন করছি আমরা। এবং আমি ছিলাম হচ্ছে কেশিয়ার বলতে গেলি, করলে 62 ভোটে সে ডিবেট খেলো ফার্স্টে। তার কত ভোট নষ্ট করে দিয়েছিল, 108 ভোট নষ্ট। ওই নষ্ট করে ঠিক হয়ে গেলে হয়ে গেলেন তো। ভাইয়ের এতটাই ভাই ভেঙে পড়েছিলেন যে ভাই এখান থেকে ছুটে বেরিয়ে আমার কাছে চলে গেছিলেন, দিনাজপুরে চলে গেছিলেন। না, সবাই আমরা কষ্ট পাইছি, এটা তো স্বাভাবিক কথা, কষ্ট তো পাবেই। না, নতুন করে আসার কোনো প্রশ্নই নাই। উনি ধরে রেখেছিলেন, উনি তো অল্প ভোটের ডিফারেন্সে হেরেছিলেন প্রথমবার। এখানে তো এটাকে তো হেরে যাওয়া বলে না, এটা প্রতিযোগিতার মনোভাবটা আরো বাড়িয়ে দেয়, যার কারণে উনি আবার ঘুরে দাঁড়িয়েছেন। রাজনীতিবিদ আমি না হলে আমি একটা আদর্শ মানুষ হতাম, যে মানুষের ভালোবাসা নিতাম এবং ভালোবাসা দিতাম, এটা আমার ছিল মূলত উদ্দেশ্য। তবে রাজনীতির মাঠে আসার পরে ওই উদ্দেশ্যটাই বাস্তবায়ন হয়েছে বেশি অংশে, কারণ রাজনীতির মাঠে আসলে মানুষের সঙ্গে সংযোগ সম্পৃক্ততা বেশি বেড়ে যায়, মানুষের সেবাও করা যায়, মানুষের দুঃখ দুর্দশার বিপদে আপদে দুর্দিনে দুঃসময় পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায়। আমার 2 ছোট সন্তান অনেক দূর দূরান্তে গিয়ে টেলিভিশন দেখতে যেত। আমি বাবাকে বলেছিলাম অর্থ সম্পদ টাকা পয়সা সব আমার লকআপে থাকতো, আমি ইচ্ছা করলেই একটা টেলিভিশন কিনতে পারতাম। কিন্তু বাবার কাছে যখন অনুমতি চাইলাম, আমার সন্তানরা অন্য জায়গায় টেলিভিশন দেখতে যায়, একটা টেলিভিশন বাড়িতে কিনি না, তো বাবা বলছিল যে না, এটা আমি পছন্দ করি না, যার কারণে এটা আমার আর কেনা হয়নি। বাবার মৃত্যুর পরে আমি আমার বাসায় টেলিভিশন আসছে। আব্বার কোথাও বড় ভাই ফেলতে পারতো না, যেখানে যাবে বাইরে একটা বড় একটা গুণ ছিল, আব্বা মাঠে থাক আর যেখানে থাক, আব্বা না বলিয়ে উনি কোথাও যেত না। বাজারে মোটরসাইকেল নিয়ে যাবে, দেখা যাচ্ছে মাঠে যায়, আব্বা অনুমতি নিয়ে আব্বা আমি বাজারে আজকে যাব, আব্বা অনুমতিতে ঠিক আছে যাও, তখন দেখা যাচ্ছে বাজারে চলে যায়। তো কিন্তু যেটা আমরাও করতাম না। এবং আব্বাকে যথেষ্ট সম্মান করতেন, যথেষ্ট সেবা যত্ন করতেন, তার প্রতি যথেষ্ট কেয়ারিং ছিলেন এবং আব্বার কথা উনি অমান্য করতেন না। যে আমার বাবা যখন মৃত্যুর গহ্বরে, মৃত্যুর শয্যায়, তখন বাবার পাশে বসে ক্ষমা চাচ্ছিলাম যে বিগত জীবনে আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিয়েন। আর 2 নম্বর কথা, যে আপনি চলে যাওয়ার পরেও
আমি নির্বাচনমুখী থাকবো কিনা, এই ব্যাপারে আপনার মতামতটা কি? তখন আমার বাবা বলেছিলেন যে তোমার মতো সন্তান কি সব বাবার ভাগ্যে হয়? তুমি আমার আসমানের চাঁদ, তুমি যদি আমার বাড়িতে থাকো হাজার মানুষের ভিড় জমে যায়, আর তুমি যদি আমার বাড়িতে না থাকো তাহলে গোটা বাড়িটাই শূন্য হয়ে যায়। তো আমি তোমাকে নিষেধ করলেও জনগণ তোমাকে নির্বাচন থেকে ফাঁকে রাখবে না, দূরে রাখবে না। আমি যদি সে সময় না থাকি, নির্বাচন যদি আসে, জনগণের মতামত নিয়েই তুমি নির্বাচন করো। বাবা মৃত্যু হলো 96 সালে, আর 97 সালেই নির্বাচন। সে সময় আওয়ামী লীগের অন্যায় অত্যাচার জুলুমে গ্রাম ছাড়া ছিলাম 17টা মাস। দ্বিতীয় নির্বাচনে আমাদের এলাকায় একটা গণ্ডগোল হয়, আমরা এলাকার লোক আমরা বাড়ি ছাড়া হয়ে যাই। এখানে আমরা কৃষক পরিবারের সন্তান, আমাদের গলাগঞ্জ বাড়িতে ধান খেসারি গম শত মন ছিল, সব কিছু লুপাট করে নিয়ে গেছিল। গমের ব্যারেল, কালা খেসারির ব্যারেল সম্পূর্ণ বাইর করে নিয়ে যায়, ফসল বাইর করে নিয়ে ব্যারেলটা মাটিলে ডুবাই রাখছিল। তারপরে ওই ফসলগুলো আবার সেই মির্জাপুর হাটে নিয়ে গেছে। এই মানে মুরগি থেকে খেসারি মানে একবারে চলে গেছিল মির্জাপুর হাটে। রাজশাহী থেকে আমরা দাঙ্গা বাহিনী নিয়ে আমার বাড়ি পাহারা দিয়ে রাখা হলো, তা প্রায় 2 মাস, কিন্তু তারাও রক্ষা করতে পারলো না। আমরা যখন এখান থেকে মালামাল দাঙ্গা বাহিনীর সহযোগিতায় পারাপার করে নিয়ে যাচ্ছিলাম, মানে তখন বর্ষাকালীন সময়, রাস্তায় সেগুলিকে ছিনতাই করে নেওয়া হলো। দুর্বিষহ যন্ত্রণা সেই সময় আমাদের। সেই সময় আমাদের ওই এলাকায় যারা 3 মিনিট দল করেছে, ভোটার ছিল, তাদের প্রায় এলাকায় থেকে বাড়ি ছাড়া করেছিল। 3 মিনিট ফ্যামিলিতে সবাই বাড়ি ছাড়া হয়েছিল। তখন আমরা এলাকার মানুষ তো আমরা কেউ আসুন না, অনেক সব তারা আসব ফাঁকে আসিল, সব তারা দিয়েছিল। চেয়ারম্যানে ভোটে আজ চেয়ারম্যান কোনো পোস্টার যতল চুরি চামারি করে রাত্রে লাগায়, সকাল হইতে হইতে শেষ, একটাও নাই। আজ চেয়ারম্যান গুরদাসপুর থাকিছে, 6 মাস গুরদাসপুর পোলা থাকিছে। কোনো ভোটারের মাঝখানে পোস্টার নাই, কোনো প্রচারণা নাই, কোনো কিছু নাই। একেবারে বাংলাদেশের মধ্যে একটা ব্যতিক্রম নির্বাচন। মানুষ জেলখানায় থাকলেও তার আত্মীয় পরিবার পরিজনরা নির্বাচনী প্রচারণা চালায়, আর আমার গোটা পরিবারই একবারে এলাকা থেকে বিচ্ছিন্ন। রাতের অন্ধকারে যায় সে টাকা দাখিল করছিল, টাকা দাখিল করার পরে সে কোনোদিনও মাঠে আসতে পারেন নাই। গোপনে মানে উপজেলা থেকে মনোনয়নপত্র দাখিল করলাম। চাষ করেছিল, কোনো নেতাকর্মীর সাথে সে যোগাযোগ করতে পারে নাই। অনেকেই গোপনভাবে ময়মুরব্বে গেছে, আমার বড় ভাইরা গেছে, সে প্রচারের মাঠে কখনো আসতে পারে নাই। ইউনিয়ন কাউন্সিলের যে নির্বাচনগুলো যেগুলো সে করেছে, প্রত্যেকটা নির্বাচনে আমি তার পাশে ছিলাম। মশিউর রহমান বাবলু সাহেব, উনি 2 বারের মেয়র। মাঝে মাঝে ওনার কাছে বসতাম, পরামর্শ নিতাম, হিতোপদেশ বুদ্ধি পরামর্শ সাহস সঞ্চারিত করত। অনেক নেতৃবর্গ সেই সময় উপজেলা পর্যায়ের নেতৃবর্গগুলো আমাকে পরামর্শ দিতেন, এবং এলাকার কিছু লোকজনগুলো গোপনে গোপনে গিয়ে আমার সঙ্গে আতায়াত করতেন, যোগাযোগ করতেন, তারা বুদ্ধি পরামর্শ দিতেন। রোজা রাখে তার জন্য, তার নির্বাচন মানুষ রোজা রাখে। এক নির্বাচনে তারা এদিকে রাখলো, বনবাসীরা থাকলো, তাও কয়েকশো ভোট হয়েছিল না, কত ভোট 2600 ভোটের। আমি ভোট না নিয়ে চেয়ারম্যান হই নাই, কিন্তু প্রচারণা না করে আমি চেয়ারম্যান হয়ে গেছি। প্রচারণা না করে 97 সালে যখন নির্বাচন তফসিল ঘোষণা করলো আওয়ামী লীগ, তখন ক্ষমতায়, আমার বাড়িঘর জ্বালাও পড়াও করে আমাদের পরিবার থেকে নির্বাচনের প্রচারণা ছাড়া কোনো পোস্টারিং নাই, কোনো মানে নির্বাচনী কোনো প্রচারণা নাই। শুধু মানুষ জানতো যে আমার প্রতীক আছে ছাতা, কোনো পোস্টার দেখেনি। মানে জনগণের মনে মনে সব প্রকাশ করে না, খালি ভিতর থাকে যে নির্বাচন করতে পারলেই আমরা আজ চেয়ারম্যানকে ভোট দেবো। তারপরে ভোটের বেলা আর কোনো পার্টি কুই দিতে পারেনি। আজিজ চেয়ারম্যান ওরা থেকেই হয়ে গেছে। আজিজ চেয়ারম্যান এইটুকু 2600 ভোটে হয়ে গেছিল। নির্বাচনের ফলাফল আসলো 9টা কেন্দ্রের মধ্যে 8টা কেন্দ্রে ব্যাপক ভোটের ব্যবধানে প্রথম, একটাতে দ্বিতীয়, 2601 ভোটের ব্যবধানে চেয়ারম্যান হয়ে গেলাম। তখন এখানকার মানুষই ফুলের তোড়া হাতে নিয়ে আমাকে চাঁচকর থেকে, গুরদাসপুর থেকে অভিনন্দন জানায় নিয়ে আসলো। নতুনভাবে যাত্রা শুরু হয়ে গেল। আমার ছোটবেলা থেকেই আমার ভিতরে একটা অনুভূতি কাজ করত, সেটা হচ্ছে যে আমরা মানুষ মরণশীল, বেশি দিন বেঁচে থাকা যাবে না।
আমার কর্মকাণ্ডের মধ্যে এমন কিছু প্রতীয়মান যেন না হয় যেটা আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমার সমস্ত কর্মকাণ্ডের এই দুনিয়াবী জীবনে জবাবদিহিতা না থাকলেও সৃষ্টিকর্তার কাছে তো জবাবদিহিতা আছে, যার কারণে আমি সদা সর্বদা ভালো কিছু দেখার, ভালো কিছু করার চিন্তা ভাবনা করতাম, খারাপ থেকে দূরে সরে থাকতাম। শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব বলবো না, উনি অসহায় দুঃখী মানুষের নেতা, কামার কুমারের নেতা, জেলের নেতা, সাধারণ মানুষের নেতা। যদি দুটা মানুষ থাকে, প্রথমে হাসি দিবে একটা, তারপরে কথা বলবে, সালাম দিবে, তার সবার সাথে মাসাও করবে, হাত হ্যান্ডছাপ করবে, তারপর বলবে আপনারা কেমন আছেন, কি করতেছেন, এরকম কৌশলাদি তাদের সাথে আলোচনা করবে। ওনার সাথে দেখা হইলে পরে এখানে যদি 10 জন মানুষ থাকে, আমার মনে হয় কম বেশি 9 জনের সাথে মোসাফা করার পরে কথা বলে। আসলে ভালো লোক তো, আসলেই মনে করে 5 নম্বর ইউনিয়নের মধ্যে মনে করে যে আজিতে আসলেই ভালো ছেলে, ভালো তো। এক কথায় যে তার মতো ভালো মানুষ অন্য কোথাও আছে কিনা জানি না, তবে ধারাবাড়িসার বিগত 50 বছরে এরকম একটা ভালো মানুষ হবে কিনা আমার মনে হয় জানা নেই। আমাদের এই হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মাটি সাপ্লাইয়ের দায়িত্ব নিয়েছিলাম। আমি একদিন গেলাম যে আজিজ ভাইয়ের মানে বেশ কিছু জমি টমি আছে, কথা বলতে গেলাম যে এইগুলোতে পুকুর করে মাটি দিলে এই মাটির দামও পাওয়া যাবে, আবার বিনা পয়সায় পুকুরও হবে। তো এরকম একদিন দুপুরে আমি আজিজ ভাইয়ের বাসায় গেলাম, তো দেখলাম বাসায় নাই, তো কোথায় আছে বলল যে এই পাশে গেছে। তো বাসার নিচেই একটা খাল ছিল, আমি দেখি আজিজ ভাই খালি গায়ে মাজায় গামছা বেঁধে একটা মাছ মারা জাল নিয়ে, তৈরি জাল নিয়ে দেখি সে বাসার নিচের একটা খালে মাছ ধরতেছে। মানে অত্যন্ত সহজ সরল একটা মানুষ, যেভাবে উনি আসলে খুবই সাধারণ একজন মানুষ। একানব্বই থেকে 94 পর্যন্ত আমি গুরুদাসপুরে থাকি। যখন 5-6 থেকে ধারাবাড়িসা রাস্তা কিন্তু কাঁচা, বর্ষাকাল আসলে উনি ওনার গ্রামের বাড়িতে যেতেন না, মোটরসাইকেল নিয়ে আমার কাছেই থাকতেন। আলু ভর্তা, ডাল ভর্তা যেটাই করি, বদলে 2 ভাই খায় এক জায়গায় শুয়ে থাকি। সত্যি কথা বলতে কি যে কিছু কিছু মানুষের যে ব্যক্তি অহংকার থাকে, ওই লোকটার ভেতরে সেই জিনিসটা তার নাই। চেয়ারম্যান হওয়ার পরে আগেও যেমন আছে চেয়ারম্যান হয়েছি, একইভাবে আমাদের সাথে আচরণ ব্যবহার। আর বাড়িতে আমি গেছিলাম, আমার সাথে কথাবার্তা কোয়ার পরে আসতে লাগলাম, আমার 500 টাকা দিল, দিয়ে কোনো বাবা আমি জোরহাত করলাম, আমি কই টিকা দিব না বাবা, কোনো আমার ছেলে হিসেবে আমি টাকা দিলাম, আপনি নিয়ে যা কিছু খায় কিনে খান। যদি একটা সত্যিকার কথা আমার রাত কালাম মৃত্যু কথা করতে পারবো। মানুষ আমার কাজের মানে মনে করার একটা দিক আছে, সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে সদাচরণ। আমরা যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলাম, গ্রামগঞ্জের মধ্যে ছিটিয়ে থাকা মানুষগুলোর প্রতিনিয়ত উদ্ভূত কিছু সমস্যার সৃষ্টি হতো। সেই সমস্যাগুলো আমার কাছে আসলে একদম ন্যায়পরায়ণতার মধ্যে দিয়ে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সেই সমস্যাগুলো আমি সমাধান করতাম। উনি ফজরের নামাজ পড়েই শুরু করে মানুষের কল্যাণের জন্য, মানুষের বিপদে আপদে বিচার সালিশ করেই শুধু বেড়ান। এই বিশের দরবার খালিশ মালিশ সব সময় যখন ডাকিছি তখন তাকে পাইছি আমি। এখন আমরা গেলে, যে কোনো মুহূর্তে গেলে, একটা সালিশ দরবারে লেগে গেলে সে নির্দ্বিধায় করে দেয়, এবং সে কোনো পক্ষপাতিত্ব করে না। সে আওয়ামী লীগকে, বিএনপিকে, কে কি করে এইগুলো সে কখনো দেখেনি। ওই পাড়ার লোক সালিশ করে 50,000 টাকা জরিমানা করছে, নির্বাচন কিছু নাই, হ্যান্ড টু মাউথ। ও ডাকিলে আসে, 2 পার্টিকে ডাকিলে আসে, আইসি বোঝার পর ও দেখে নির্যোগ কতটুকু ক্ষতি করছে। যদি দেখা যায় 20,000 টাকা, তখন ওই জরিমানা ওরা প্রসেস করে 20,000 টাকা টাইম দিয়ে 5,000 টাকা ফেরত দিয়ে দিবে। এই জন্য জনগণ পাগল, এমন পাগল। আবার বিএনপি যেটা সালিশি বসে সালিশই করে, আমি করুক আর বা বিএনপি করুক, একবার সালিশ যেটা সেটাই করে। আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, আমার বিএনপি করলে তাকে ছাড় দেননি, তিনি সব সমান, তার কাছে যখন সালিশে বসছে তিনি সব সমান।
সে এমন একটা লোক, বুঝছেন, কোনো বিষের আচারে যদি কোনো ভেজাল থাকে আগেই সে বললে আমি কিন্তু ওইখানে যদি আমি যাই আমি কিন্তু যেটা সঠিক বিচারই কিন্তু করে দেবো। এখানে কোনো ভেজাল থাকলে তুমি আগেই বলতে পারো, কিন্তু আমি কোনো বিচারে বসে কোনো ভেজাল করতে যাব না। এবং তার কথা মানুষ রাখতো, মানুষ আমার কাছে এসে তাদের সমস্যার কথাগুলো অকপটে বলার মতো একটা সুযোগ পেত, একটা ক্ষেত্র তাদের ছিল এই জায়গায়। অনেক নেতার কাছে যাওয়া যায় না, কথা বলার সুযোগ হয় না, কিন্তু আমার কাছে বাড়ির বাহিরে এবং ঘরের ভিতরে এবং বেডরুমে পর্যন্ত মানুষ অবাধভাবে আসতে পারত, তাদের দুঃখ দুর্দশার কথা, সমস্যার কথা আমার সামনে তারা উপস্থাপন করতে পারত। উনি যাদের দ্বারা এই সম্মানে সম্মানিত তাদেরকে উনি অসম্মানিত করেন না, মানে সবাইকে সমান গুরুত্ব দিয়ে উনি সবার কথা শুনেন, সবার সমস্যার সমাধান করেন, এবং সেটা মানে সময় অসময় নেই। আসলে তো মানুষের জীবনে বিপদ আপদ অনেক থাকেই থাকে, পারিবারিক ঝামেলা বলেন, সংসারের ঝামেলা বলেন, যে কোনো ঝামেলাই থাক। আমরা একদিন একটা বিপদে গেছিলাম তার কাছে, বুঝছেন, রাত মোটামুটি 1টা বাজে। সে ওরতে কোনো সে অজুহাত দেখায় নাই, আমাদের ডাকে সে সারা দিছে। আর একটা জিনিস উনি মাথায় রেখে চলেন যে আমি তো ঘরে শুয়ে আছি, বসে আছি, অথবা রেস্ট নিচ্ছি, কিন্তু ওই মানুষটা তো দূর দূরান্ত থেকে আসছে আমার কাছে। ভাই সাধারণত তার কাছে যদি কোনো কাজের জন্য যাওয়া গেছে, সে যে অত ওর মনের অত বড় একটা মানুষ, সে আমাদের গরিব মানুষ বলে কোনো অবহেলা করে নাই। সে শত ব্যস্ততার মধ্যে আমার কথা তাই শুনিছে, তার কাছে গেলে একটা আপদ বিপদে পাশে পাইছি, এটাই আমার সাধারণ লোকের জন্য মেলা কিছু। জনগণ কি এমনি ভালোবাসে বেটা? জনগণ এমনি ভাসে না, মানুষ তো আমরা বিভিন্ন জাত আছি, এমনি ভালোবাসে না। বা একটা দিনের কথা মনে পড়ে, একটা সালিশে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হচ্ছে না, তালাক হচ্ছে, সই করবে, সিগনেচার করবে, তালাকপ্রাপ্ত হয়ে যাবে। আমি বলেছি না, একটু কথা বলতে দাও। আমি আধা ঘন্টা কথা বলার পরেই দেখা গেছে যে সংসার লেগে গেছে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে একটা বাচ্চা কোলে করে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম যে এই বাচ্চাটা কার? তো বললো যে আমার। আমাদের তোমার তো সংসারেই থাকার কথা ছিল না। তখনই মনে করেছি যে আমার দায়িত্ব পালনের সফলতা এখানে, যে পরিবারটা ভেঙে যাওয়ার কথা, ওই মেয়েটা কোথায় চলে যেত, এই ছেলেটা অন্য জায়গায় বিয়ে করে সে সংসারটা সুখের হতো কিনা, কিন্তু আমার হিতোপদেশ, বুদ্ধি, পরামর্শের সহযোগিতায় সংসারটা লেগে গেছে, সংসারটা সুখের হয়ে গেছে। চারবার নির্বাচিত চেয়ারম্যান কোনো লোক, কোনো প্রশাসন বা কোনো আইনের লোক তাকে কোনো দিন ফল্টে ফেলাতে পারেনি। গরিবের একটা টিকা মারি খাবিলে, ও আর বংশে খাবিলে, ওই গরিবের চায় না পয়সা খাওয়ার লোভ নাই। আমার বিপদ হয়েছে, আমি যে হাত পাতলে 5,000 পারুক, 1 লাখ পারুক, 10,000 পারুক দিবি, খালি ঘুরি বিলে কাকু। বা বলতাম যে ভাই এখানে ল্যাট্রিন লাগবে, সে সঙ্গে সঙ্গে ল্যাট্রিন দিত। গরিব, বিধবা, বয়স্ক ভাতা, যদি আমরা এখান থেকে যদি সুপারিশ করতাম, সে সঙ্গে সঙ্গে তাকে সেগুলো ব্যবস্থা করতো। ধনী গরিব নাই, তার কাছে গেলে সে যতটুকু পারে চেষ্টা করে। আমি যখন চেয়ারম্যান নির্বাচিত হই তখন সরকারের অনুদান অবদানের পরিমাণ একেবারেই অপ্রতুল। তারপরেও যে অনুদানগুলোই আসতো, সেই অনুদানগুলোই সুষ্ঠুভাবে 9টা ওয়ার্ডে বিভাজন করে 9টা ওয়ার্ডেরই মোটামুটি উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তা, ব্রিজ, কালভার্ট যতগুলো আছে পর্যায়ক্রমে, আমার তো দীর্ঘমেয়াদী চেয়ারম্যানই, পর্যায়ক্রমে এই কাজগুলো আমি করেছি। ওই সময় যথেষ্ট আমরা কাজ করতে দেখেছি। তাছাড়াও চেয়ারম্যানের ক্ষমতা যতটুকু আছে, ওই ক্ষমতা বলে উনি যথেষ্ট কাজ আমার এলাকাতে দেখাইছে, করেছে। কাঁচা রাস্তা হোক, পাকা রাস্তা হোক, এই এলাকার মানুষ হাঁটা শিখছে পাকা রাস্তা দিয়ে আজ চেয়ারম্যানের আমল থেকে। এর আগে এখানে বিদ্যুৎও ছিল না, আমরা অন্ধকারে বসবাস করছি। এইখানে নদী পারাপারের ব্যবস্থা ছিল না, ও আসার পর থেকেই বাঁধটা হয়েছে। এখানে মুড়ে টিউবওয়েল করে দিছে বিভিন্ন বাড়িতে। সেই সময় যোগাযোগ মন্ত্রী ছিলেন আমাদের প্রয়াত নেতা, তারও রুহের মাগফিরাত কামনা করি, ফজলুর রহমান পটল। আপনার বাগাতিপাড়া, লালপুর বাগাতিপাড়া থেকেও নির্বাচিত হয়ে উনি নাটোর জেলার মন্ত্রী ছিলেন। ওনাকে আমরা নিয়ে এসেছিলাম আমি চেয়ারম্যান হওয়ার পরে, যে যোগাযোগ মন্ত্রী ছিলেন, ওনাকে নিয়ে আসলে হয়তো বড়সড় একটা রাস্তা করা। তখন রাস্তা তখন তো হাইওয়ে ছিল না, পাকাকরণের গ্রামগঞ্জের কোনো রাস্তা ছিল না। পটল ভাইকে নিয়ে এসে আমরা অত্র এলাকার মানুষ
খালি স্লোগানে মুখরিত করেছি, পটল ভাই আমরা শুধু রাস্তা চাই। এবং ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। এই অত্র এলাকার পটল ভাইয়ের নেতৃত্বে আমি নিয়ে এসেছিলাম, তার কারণে এই রাস্তাটা হয়ে গিয়েছিল সে সময়। আমার দিকাদৃষ্টিতে কাউন্সিল, পুরাতন কাউন্সিল ছিল উদ্বাড়িয়া। এই কাউন্সিলে আর্মিরা এসে গোটা কাউন্সিল ঘিরে লিছে, তার একটা তথ্য পায়। পরে আর্মিরা এসে তাকে ওই কাউন্সিলের মধ্যে যত কাগজপাতি আসলে তারা চেক করি, তার কোনো দুর্নীতি পায়নি। পরে তাকে ধন্যবাদ দিয়ে চলে গেছে। আর এ যাবৎ সরকার যে কোনো অনুদান আসলে, গরিবের হোক আর ইউনিয়নের উন্নয়ন হোক, সে নিজ হাতেই করেছে, কোনো তার দুর্নীতি নেই। গুদাসপুর উপজেলা ভৌগোলিক সীমারেখার মধ্যে 25 বছর চেয়ারম্যান ছিলাম। গুদাসপুর ভৌগোলিক সীমারেখার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মাঠে দাঁড় করিয়ে মঞ্চ করে উঁচু গলায় আমি কথা বলতে পারি। কোন মানুষ যদি আমার দিকে কাদা ছুঁয়ে কারোর সঙ্গে 2 নম্বরই করেছে, চিটারি করেছি, বাটপারি করেছি, কারোর ছেলের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছি, কাউকে প্রজেক্ট দেওয়ার নাম করে টাকা নিয়েছি, এমন কোন বাপের বেটা যদি থাকেন আমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে পারেন। আমি 1992 সালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেন, আমি 1992 সালে একসাথে 2জন চেয়ারম্যান হই। সেই সময় থেকে তার সাথে আমার ঘনিষ্ঠতা বেশি। পরের বার 5 বছর আবার নির্বাচন আসলো, সেই নির্বাচন উনি আবার পাশ করলেন। এরকম পরপর 4টে নির্বাচনে সে উনি পাশ করছেন। একজন ভালো মানুষ না হলে বা জনবান্ধব লোক মানুষ না হলে কেউ তো বারবার জনগণের ভোটে নির্বাচিত হতে পারে না, তাই নাকি? উনি 1992 সাল, 1997 সাল, 2003 সাল, মানে 90 সালের তিনি সে ছোটোর তিনি থরে 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 উপমুখাসে যাচ্ছে। কারণ হচ্ছে 4 বীর যখন যে ব্যক্তি একটা ইউনিয়নে কাউন্সিলে যখন নির্বাচিত হয়, সে জনগণের ভালোবাসা সেটা সম্ভব না। যদি অন্যায় অত্যাচারীকারী হইতো তাহলে সম্ভব ছিল না। মানে আপনি আসলে একটা খুব ভালো ব্যক্তি, তাছাড়া এতবার নির্বাচিত হওয়া সম্ভব না। আপনার আসলে উনি জনপ্রিয় নেতা। আমার দেখা মতে এই আশেপাশ দিয়ে বহুত দেখছি, একবার নির্বাচিত হয়, পরের বার যায় ফেল করে, অথবা পরের বারও যদি নির্বাচিত হয়, তৃতীয়বার যায় ফেল করবেই। কারণ হচ্ছে যে ওই পজিশনে থাকলে কিন্তু তার ওই জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। কিন্তু ইনি পরপর 4 টার্ম নির্বাচিত হয়েছে। তার নেতৃত্বের গুণাবলীর কারণেই কিন্তু বারবার সে নির্বাচিত হন। চতুর্মুখী গুণে গুণান্বিত একজন ব্যক্তি। তার বিশ্লেষণ একদিক দিয়ে দিলে তাকে ছোট করা হবে। তার শত্রুরাও বলতে পারবে না যে এই কাজটা করিয়ে সে 2টা টাকা ইনকাম করছে। তার রাজনৈতিক মানুষের জন্য কিছু করতে পারা, মানুষের জন্য কিছু করতে চাওয়া, এটাই তার ইচ্ছা। একজন প্রকৃত রাজনীতিবিদের মধ্যে যে গুণগুলা থাকা দরকার, আমার ভাইয়ের মধ্যে এই সবগুলা গুণই রয়েছে, যার সমন্বয়ে উনি আজকের এই অবস্থানে। আমার মাল বিক্রি করার টাকা, আমার শ্রমের টাকা দিয়ে আমি নির্মাণ করেছি আমার পুকুর পাড়ে সাজোয়া বাহিনী গিয়ে আমার ঘর দরজাগুলো ভেঙে দিয়েছে। আমার ছোট ভাই মোটরসাইকেল ভেঙে গুড়িয়ে দিয়ে 2013-14 সালে তো আমি তো দলের সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত। গুদাসপুর উপজেলার তখন আমি সভাপতি। একদম তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা ব্যাপক আন্দোলন সংগ্রাম করেছি। আজিজ ভাই নয়াবাজার রোড, বিশ্ব রোড ব্লক করছে, আমরা বাইপাস ব্লক করছি। এইভাবে আমরা 14 সালে তো একদম পুরা বিশ্ব রোড আমরা বন্ধ করে দিয়েছিলাম। যদি ভাই এলাকার সকল নেতৃত্বে উনি পার্শ্ববর্তী থানার হলেও আমাদের সাথে আমাদের এই আন্দোলন সংগ্রামে নেতৃত্বের ভূমিকা সে ছিল। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা মামলা, মোকদ্দমা, পুলিশি হয়রানি, বাড়ি থেকে পালিয়ে থাকা, নানাবিধ অন্যায় অত্যাচারে একবারে আমাদের নেতাকর্মী নিয়ে আমরা জর্জরিত ছিলাম। কিন্তু আমরা সেখান থেকে সরে যাইনি, আন্দোলনের সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত ছিলাম। নয়াবাজারে আমরা ঐতিহাসিক একটা অবরোধ স্থাপন করতে পেরেছিলাম 14 সালে। আমরা ঢাকার সঙ্গে নাটোরের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আর বিশেষ করে আমরা এই আন্দোলনের মানে মহাসড়কে একটা শক্ত অবস্থান নিয়েছিলাম, যার কারণেই আমার প্রতি আক্রোশটা বেড়ে গেছে যে একে যদি একটু সরায় দেওয়া যায় তাহলে এখানে আন্দোলন স্তব্ধ হয়ে যাবে।
এই বাড়ি পুরা দিল এখানে বাজারপুর পুরা দেওয়ার পরে তখন পুকুরে যাও, ওখানে আবার মোটরসাইকেলটা সব পুকুরের মধ্যে ফেলা দিল। যাওয়ার পরে ওই যে ওখানে ঘর আছে পুকুর পরে একটা, ওইখানে আগুন ধরা দিল। আমার বাড়িতে এসে বাড়িঘর ভাঙচুর করে, আমার অফিস নয়বাজারে যে অফিস আছে অফিসগুলো ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে। তারপরে আমার একটা মৎস্য খামার আছে, হাইওয়ের পাশে একটা মৎস্য খামার আছে, বড় মৎস্য খামার, সেখানে আমার একটা বাংলো আছে, সেই বাংলোতে অগ্নিসংযোগ করে, মোটর সাইকেলগুলো ভাঙচুর করে, লুটপাট করে নিয়ে যায়। যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সেই সময়, কিন্তু আমরা আন্দোলন থেকে সরে যাইনি, আমাদের আন্দোলন আমরা অব্যাহত রেখেছি। এখানকার আন্দোলনটা এত তীব্রতর হয়েছিল, গোটা বাংলাদেশের দৃষ্টি কেড়ে নিয়েছিল, বাংলাদেশের মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছিল। কিন্তু আমরা কোনো গাড়ি ভাঙচুর, দেশের ক্ষতি, দেশের মানুষের সম্পদের ক্ষতি এটা করিনি। রাস্তা ব্যারিকেড করেছি আমাদের দাবি আদায়ের জন্য। এটা সকল স্তরের মানুষের, রাজনৈতিক নেতাদের মাঝখানে দৃষ্টি কেড়ে নেয়, যার কারণে 14 সালে যখন আমি নির্বাচন করি, এই নির্বাচনের সুফল ছিল আন্দোলনের সুফল। এইখানে পরপর 4 বার যখন চেয়ারম্যান নির্বাচিত হয়, তারপরের থেকে তো স্বাভাবিকভাবে চাহিদা থাকেই যে তার ডিমান্ডটা সরায় যায়, সারা উপজেলার মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা আসে যায়, তখন সে উপজেলা নির্বাচন করে। উপজেলা চেয়ারম্যান কাকে বলে? উপজেলা চেয়ারম্যান আমার দলের নেতা ছিল মোজাম্মেল হক সাহেব, উনি ওনার বিরুদ্ধে, কুদ্দুস সাহেব আওয়ামী লীগের এমপি, উনি ওনার বিরুদ্ধে, কাসেম সাহেব এই কিনারের সন্তান, উনি ওনার বিরুদ্ধে। সাধারণ মাটি পা ফাটা মানুষের নিয়ে একবার 10,000 ভোটে জিতছিল। এলাকার সকল নেতৃবর্গ সবাই একসঙ্গে এক পক্ষে, আর আমরা 2 জন ছিলাম এক পক্ষে। সেই সময় আওয়ামী লীগের সময় আমি এখানে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করি 14 সালে। এখানকার আমার দলের নেতা এমপি ছিলেন মোজাম্মেল হক সাহেব, মারা গেছেন। এখানে কুদ্দুস সাহেব আওয়ামী লীগের এমপি ছিলেন, মারা গেছেন। এখানে জাতীয় পার্টির এমপি ছিলেন কাসেম সাহেব, এখনও জীবিত আছেন। এনারা 3 জন মানুষ আমার বিরুদ্ধে অবস্থান নিলেন। সেই সময় জনগণের একটাই স্লোগান ছিল, 3 এমপির গোলায় দড়ি আর চেয়ারম্যানের জয়ের ধ্বনি। তার বিরুদ্ধে কয়েকটা এমপি ছিল, কিন্তু জনগণ পা ফাটে তার মাঝে ছিল। এত প্রতিকূলতার ফলেও তিনি 10,000 কিছু ভোটে উপজেলা নির্বাচিত হলেন, এবং জনগণ তাকে এত ভালোবাসে, আবার তিনিও যে জনগণে এত ভালোবাসে যা বলার নাই। বললেন জনগণকে কিভাবে তিনি কনভার্ট করেন, সে তিনি আল্লাহ জানে আর উনি জানেন। মানুষ দেখেন তার নির্বাচনে অন্যের বউ রোজা থাকে, অন্যের স্ত্রী রোজা থাকে, আমার স্ত্রীরা রোজা থাকে ওর জন্য, তা কত সে অন্তর্মুখী ভেঙে পড়ছে। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে, আবার সরকারও আমার পক্ষে না, সরকার বিপক্ষে। আমি বিএনপি করি, সরকার তখন আওয়ামী লীগ। আম জনতাকে নিয়ে সেই নির্বাচনে বৈতরণী পাড়ি দিলাম। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে 10,000 ভোটের ব্যবধানে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেলাম। আমার কথা হচ্ছে একটাই, উনি হচ্ছেন আমাদের মুরব্বী, এই বড় গ্রাম গুরুদাসপুরের মুরব্বী। যতক্ষণ পর্যন্ত উনি আমাদের সাথে আছে, উনার নেতৃত্বে আমাদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি পরবর্তীকালে যখন এই জেলার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলাম, জেলা থেকে তৎকালীন আমার দলের নেতাকর্মীরা আমরা তাকে সর্বোত্তক সহযোগিতা সাহায্য করে তাকে বিপুল ভোটের মাধ্যমে আমরা উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলাম। আমি যখন 18 সালে নির্বাচনে নির্বাচিত হয়ে গেলাম, আমার সেই সময় নাটোর জেলার মধ্যে একটা চেয়ারম্যান ব্যতি রেখে 6টা চেয়ারম্যানই বিএনপি নির্বাচিত হয়ে গিয়েছিল। এটা দুলুভাই, আমার প্রিয় নেতা দুলুভাইয়ের নেতৃত্বে দুলুভাই যথেষ্ট সহযোগিতা করেছিলেন প্রত্যেকটা উপজেলা। তখন দুলুভাই আমাকে নিয়ে গেলেন যে খালেদা জিয়ার সঙ্গে আপনাকে দেখা করতে হবে। গুরুদাসপুর আসলে তখন থেকে আমার চিন্তার মধ্যে ছিল ওনাকে তৈরি করা পার্লামেন্ট নির্বাচন। ওই জন্য আমি আমার নেত্রীর কাছে তাকে পরিচয় করার জন্য নিয়ে গিয়েছিলাম, যেন ভবিষ্যতে
এই গুরুদাসপুর বড়াই গ্রামের এমপি হিসাবে আগামী দিনের নেতা হিসাবে পরিচয় করা দেওয়ার সুযোগ করে দিয়েছে। ওনার সঙ্গে প্রথম আমার শুভেচ্ছা বিনিময়, ফুলের তোড়া বিনিময়। ওখানে নিজেকে খুব গর্বিত মনে করলাম যে আমার নেত্রী, যে নেত্রীর আদর্শ নিয়ে দল করি, সেই নেত্রীর সঙ্গে আজকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে এসে ওনার সঙ্গে আজকে আমি সাক্ষাৎ করতে পারলাম। আমার প্রথম দেখা সেই দিন। আমাদের গণতন্ত্রের মা, যে মা দেশ ছেড়ে পালিয়ে যান নাই, এখান থেকে যদি হাসিনার মতো পালিয়ে যেত, আওয়ামী লীগের যে দুর্গতি হয়েছে আমাদেরও সেই দুর্গতি হতো। বুকে ধারণ করে রেখেছে লক্ষ কোটি কোটি নেতা কর্মী, সেই মাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এটা তো আসলে ধিক্কার জানানোর ভাষা নেই, কারণ তিনবারের প্রধানমন্ত্রী, যার স্বামী হচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাকে রাখাল রাজা হিসেবে আখ্যায়িত করেছেন, সেই পরিবারের প্রতি যে নির্যাতন চালিয়েছে, মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়ে দিল। তাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে মুখ থুবড়ে ফেলে দেওয়া আর স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন করা। ওনাকে আঘাতে ক্ষতবিক্ষত করতে পারলে, দেশ থেকে যদি বিতাড়িত করে দেওয়া যায়, তাহলে তারা মনে করেছিল যে এই দলটা ভ্যানিশ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। কোকো তার ছোট সন্তান, সেই সন্তানটা চিকিৎসা অবস্থায় মারা গেছে। আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেছেন বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। বেলা 1:40 অ্যাম্বুলেন্সে করে আরাফাত রহমান কোকোর কফিন আনা হয় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। ওনাকে বলা হয়েছিল যে আপনি দেশ ছেড়ে পালিয়ে যান, আপনাকে জেল জুলুম কোনো কিছুই দেওয়া হবে না, আপনি নিশ্চিন্তে গিয়ে আপনার পরিবার নিয়ে বিদেশ বিভুঁইয়ে বসবাস করেন। সেদিন কিন্তু আমাদের নেত্রী বলেছিলেন যে না, বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশে হবে আমার মৃত্যু, বাংলাদেশে আমার সংগঠনের লোকের সংখ্যা কোটি কোটি, এই সমস্ত নেতাকর্মীর সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক, আত্মিক সম্পর্ক, এইসব নেতাকর্মীদের ভূমধ্য সাগরের মধ্যে রেখে আমি খালেদা জিয়া পালিয়ে যেতে পারি না। যে ওনার সেই দিনকার এই মানে আপসহীন নেত্রী, এই ভূমিকা নেওয়ার কারণে আজকে বাংলাদেশ জাগ্রত আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাগ্রত আছে। যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, ও স্বপ্ন আমরা দেখি না। আমরা স্বপ্ন দেখি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় না। আজিজ ভাইয়ের কথা কি বলবো, গুরুদাসপুর গোড়াই গ্রামের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নেতাই নয়, উনি শ্রেষ্ঠ মানুষও বটে। জনপ্রিয় তার মুখের কথা, সে মানুষকে ভালোবাসে, দুর্দিন দূর সময় তার পাশে থাকে, সুদিন দুর্দিন নাই, বিপদ আপদ গেলে সেটা মানুষের বিপদে আপদে দুর্দশায় উনি যেভাবে ঝাঁপায় পড়ে, মনে হয় যে বিপদটা যেন আমার নয়, বিপদটা তার। মানে ওই গ্রামের সাথে, ভিতর গ্রামের সাথে আমরা গ্রামে একটা হট্টগোল হবে, সেই দিন পরের দিন আগের দিন নির্বাচন হয়ে গেছে, সেই উপজেলা চেয়ারম্যান হয়েছে, ছুটি গেছে গ্রামের লোক, দেখেন এর মধ্যে কেউ আসে মনে হয়, কেউ আসে নাকি? আর ইচ্ছে চারদোর গায়ে আমার ওই ইয়ে গেছে, কেন মানুষ ভোট দেবে না, তার জনপ্রিয়তা হবে না কেন? একদিন হঠাৎ করে আমার আব্বার অসুখ হলো, তো আমাকে ফোন দিল, তুমি কোথায়? আমি বাসায়, আমার আব্বার অসুখ। আমি বলিনি যে আপনি আসেন, আমি দেখলাম উনি এক সময়, একটু পরে দেখলাম উনি আমার বাসায় গেলেন। আমার মেজর ছেলে অ্যাক্সিডেন্ট করছিল, চাষকর জমির মোল্লা টাকে, প্রথমত 8টার দিকে ভর্তি করলাম, কোনো চিকিৎসা নাই। তারপরে ধরেন ভর্তি করার পরে সে যখন গেল, তারপরে আল্লাহর রহমতে সকাল 8টার ঘটনা, রাত 8টার দিকে আমার ডাক্তারের অভাব নেই। তার বাড়ি এক এলাকায়, আমার বাড়ি আলাদা এলাকায়, মানে আসলে পারিবারিক কোনো সম্পর্ক নেই, রক্তেরও সম্পর্ক নাই। আমার ছেলে দেখতে গেছে, পাশাপাশি চিকিৎসার একটা যাতে হয় সে বিষয়ে তদবির করেছে, এটা আমার কাছে বেলা কিছু। বাসায় গেলেন আমার আব্বাকে নিয়ে, উনি দৌড়াদৌড়ি করলেন, হাসপাতালে গেলেন, সারা রাত আমাদের সাথে উনি কাটাই দিলেন। যেখানে ফোন দেওয়ার কথা ফোন দিলেন, যেখানে যা করার দরকার আমাদের সেবা সজ্জা করলেন। এই সব কারণে তাকে তো ভোলা যায় না, তাকে তো আসলে সম্মান না করে পারা যায় না। একটা গরিব মানুষ যদি, তার অসহায় মানুষ যদি তার পাশে গেছে, সে কখনো ফিরে আসা যায় না। ও যখন ধারাবাহিক থাকতো উপজেলা চেয়ারম্যান হওয়ার পর, গাড়ি নিয়ে যখন বের হতো, রাস্তার যাকে দেখবি, একটা লোক লুঙ্গি পরেও থাকে, সিরা জামা হয়, তার গাড়ি তুলবে,
মানুষ পাগল হয়ে গেল ওই লোক। তো 2014 সালের একটা ঘটনা, আমি তখন ভার্সিটিতে পড়াশোনা করি, তো প্রায় আধা ঘন্টা প্লাস দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাচ্ছি না। হঠাৎ করে একটা গাড়ি গেল সামনে দিয়ে, গাড়ি অনেকটুকু দূরত্বে গিয়ে গাড়ি দাঁড়াইছে, দাঁড়ার পরে আমাকে ডাকতেছে যে এদিকে আসো। তো আমি গেলাম আগে, বলতে তুমি কোথায় যাবে? আমি বললাম যে আমি তো নয়বাজারে যাবো আর কি। তা উনি আমাকে গাড়িতে তুলে নিয়ে আমার জায়গায় উনি ড্রপ করে দিল। তখন আমি খুবই বিস্মিত হলাম যে আমি ছোট মানুষ, তাছাড়া আমাকে কেউ চিনে না, আমার বাবাকেও ওরকমভাবে কেউ চিনে না। ওনার জায়গায় হয়তো বা আমি হলে বা অন্য কেউ হলে হয়তো বা কে না কে দাঁড়ায় আছে, তাকে গাড়ি দাঁড়ায় ড্রপ করে নিয়ে আমাকে তার জায়গায় তুলে নিয়ে তার জায়গায় আমাকে নামাই দিতে হবে বা তাকে লিফট দিতে হবে, এরকম হয়তো বা কেউ করতো না। রাস্তা থেকে দেখি গাড়ি তুলবি, তার এতটুকু দিতে হচ্ছে না, পাগল যদি হয়। আমি একদিন চাইছিলাম, একটা রোজগার খাওয়াতে আসছি, এই জোনাফাদির ছেলে জাহেদুল হেডমাস্টার বাড়িতে একটা ইফতারি খাবো, এক পাগল ছিল, নাম হলো সরো, ওকে গাড়ি তুলে নিয়ে ওই ইয়েতে রোজগার খাওয়ানো অনুষ্ঠান নিয়ে গেল। তার চিন্তা করছে আল্লাহ তার কত সহায় হইল। রাজনৈতিক অঙ্গনে তার দক্ষতাও আছে, দক্ষতার এতটুকু কমতি নাই। সবচাইতে বড় কথা হলো মানুষের যা যা গুণের প্রয়োজন, আমি মনে করি সকল কিছুই তার ভিতরে আছে। মানুষকে কিভাবে কনভার্ট করতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়, ছোটদেরকে কোন ভালোবাসা দিতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, বিশেষ করে ওনার ভিতরে এই গুণাবলীগুলো আছে। এত মানুষের প্রতি তার দরদ, ভালোবাসা, এরকম নেতা পাওয়া খুব কঠিন। আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা আমাদের এই 31 দফা আমাদের প্রত্যেকের স্ব এলাকা, প্রত্যেকটি মানুষের ঘরে, প্রত্যেকটি মানুষের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আমরা নিয়ে যাব। 18 সালে যখন নির্বাচনী বাতাস বইতে শুরু করলো, তখন হঠাৎ করেই লন্ডন থেকে আমার কাছে ফোন চলে আসলো। আমি মাগরিবের নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে যখন বের হয়ে আসছি, হঠাৎ করে দেখলাম যে বিদেশি কল এসে গেছে। আমি ফোন ধরার পরে আমাকে বললেন যে চেয়ারম্যান সাহেব কেমন আছেন? আমাকে চেয়ারম্যান বলে আখ্যায়িত করলো। আমি তখন উপজেলা চেয়ারম্যান। আমাকে কি আপনি চিনতে পেরেছেন? আমি কণ্ঠস্বর শুনেই বুঝতে পারছি। আমি বললাম যে ভাইজান, আপনাকে আমি চিনতে পেরেছি। বললো আমি তারেক জিয়া বলছি। কেমন আছেন? কুশলাদি বিনিময় হলো এবং আমাকে উনি বললেন যে আপনি নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী 18 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাকে করতে হবে। আমার সবচেয়ে গর্ব ছিল, অহংকার বোধ করতেছিলাম যে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতা কর্মী সমর্থকের সংখ্যা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি কোটি। এই সংগঠনের কোটি কোটি নেতার ভিতর থেকে 300 জন মানুষকে বেছে নিয়েছেন। সেই 300 জনের ভিতরে আমি তালিকাভুক্ত হয়ে গেছি। এটা আমার অহংকার, আমার গর্ব, আমার পরিবারের গর্ব, আমার গুদাসপুর বড়াই গ্রামের মানুষের গর্ব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি বর্তমান সরকার একটা লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচন অনুষ্ঠিত করে, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। নির্বাচনের প্রস্তুতি চলে 5টি বছর। যে দল বিজয় লাভ করে, যে দল বিজিত হয়, বিজয়ী দল 5টা বছর অপেক্ষা করে। 18 সালে আজিজ ভাই যখন মনোনয়ন পেলেন, মনোনয়ন পাওয়ার পরে উনি আসছিলেন আমাদের এখানে। একদিন ওনার সাথে গণসংযোগ করার সুযোগ পাইছিলাম। তো এখানে র্যাবের লোকজন আসে অহরহই আমাকে বলছে, ভাই নির্বাচন ধানের শীষে করা যাবে না, এই সময় আপনি আত্মীয় স্বজনের বাড়ি বেড়ায় আসেন। তার মানে বাড়িতে থাকা যাবে না। দিনে 3বার 4বার করে আমার বাড়িতে র্যাবের লোকজন আসছে। এই যে বড়াই গ্রামের এইসব লোকজন তো এখানে বাড়ি, তারা দেখেছে। বড়াই গ্রাম এই 5 নম্বর ওয়ার্ডে পোস্টার লাগানোর মতো ক্ষমতা আওয়ামী লীগের লোকজন দেয়নি। ভোট দিতে গেলে আমার ভোট দিতে দেয় না, বাইরে মুড়ি তারা দেয়, আমাকে এক চর মারি তারা দিতে, শালা তোরা ভোট কাক দেবো। আপনার হাসিনার আমলে তো কোনো ভোট লাগে নাই ভাই, ভোট বিহীন নির্বাচন হয়েছে। সে ভোট তো ছিল কলঙ্কিত একটা নির্বাচন, যেটা লাস্টে অনুষ্ঠিতই হয়নি। 24 সালের আগ পর্যন্ত যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে, কোনো নির্বাচন হয় নাই। দিনের ভোট রাতে হয়েছে, তো যার জন্য উনি এমপি হওয়ার সুযোগ পায়নি। উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় যে পদত্যাগ করছিলেন, সেই পদত্যাগ পত্র গৃহীত হয় নাই মর্মে হাইকোর্ট থেকে তাকে বাতিল করলো। সম্ভবত 30 তারিখে ভোটের ডেট ছিল, 26 তারিখে ওনার মনোনয়নপত্র বাতিল করলেন, যার জন্য আর আমরা নির্বাচন করতে পারলাম না।
তো 26 তারিখে মনোনয়ন বাতিল হওয়ার পরে র্যাবের থেকে আমাকে ফোন দেওয়া বলতেছে, ভাই আপনারা বেরোনোর দরকার নেই, এখন বাড়ি চলে আসেন। 154 জন এমপি বিনা ভোটে সেবার নির্বাচিত হয়েছিলেন। আমাদের আসনেও বিনা ভোটেই আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছিলেন। অগণতান্ত্রিক ও প্রত্যাশিত জনগণের মতামতকে উপেক্ষা করে যে নির্বাচন এই সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠিত হওয়ার পর থেকেই অস্থির উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র বাংলাদেশের আনাচে কানাচে মুখ থেবড়ে পড়ে আছে। 18 সালে যখন আমাকে মনোনয়ন দেওয়া হলো, আমি আনন্দে উল্লসিত হলাম, এটা ঠিক আছে। কিন্তু আমি এটাও নিশ্চিত ছিলাম যে এই নির্বাচনে আমাদের বিজয় আসবে না, কারণ সরকার আমাদের জনগণকে ভোট দিতে দিবে না, গণতন্ত্র বিরাজমানও ছিল না। এই নির্বাচনে আমাদের জয় হবে না, নিশ্চিত পরাজয় হবে, আর সেটাই প্রতিফলিত হয়েছে। উপস্থিতি, আপনারা জানেন সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচন নয়, এই নির্বাচন প্রহসনের নির্বাচন, এই নির্বাচন দামি নির্বাচন। পুলিশি বাধা স্থান পরিবর্তন করে নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুল আজিজকে সভাপতি ও ওমর আলীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এখানে অনেক দিন ধরে ব্যবসা করি, 20-22 আর বেশি হবে, কম হবে না। স্থানীয় জায়গা হয়তো 2 কিলো ফাঁকে থেকে এসে ব্যবসা করছি চেয়ারম্যানের এলাকায়, হয়তো আমার কোনো সমস্যা হওয়ার দরকার, কিন্তু হয় নাই। যদিও হয়েছে তাক বললে সে একটা সমাধান করেছে যে হিন্দু মানুষের কোনো কিছু হতে দেওয়া যাবে না, জায়গা একা ব্যবসা করি, তার জন্য সে অনেক হেল্প করেছে আদের চেয়ারম্যান। জাতি যতগুলো আছে সবাই আমরা খুশি ওনার কথা শুনে। উনি ভালো লোক, সবচেয়ে ভালো লোক আদের চেয়ারম্যান। সে এমন কোনো লোকের সাথে কোনো দ্বিধা পাঠি নাই, কোনো ভেজালই নাই, নির্ভেজাল মানুষ। সে এমন একটা ব্যক্তি, যদি মাইকে বা কোনো কানে শুনে অমুক জায়গায় মৃত্যা মরিছে, সেখানে স্বয়ং যায়, সেখানে হাজির হবি, সেখানে মৃত্যা জানাজা করবি, দাফন করার পরে সেখান থেকে যাবি। খালি আমার এলাকা না, যেটি শুনবি অমুক মারা গেছে, ধনী গরিব ফকির নাই, যে যখন মারা যাবে তার যায় পাশে দাঁড়ায় আর কি। এই জন্যে জনগণের সাথে ওনার একটা ভালোবাসা আছে, এই ভালোবাসার টানে সে আসে তাদের কুশলাদি বিনিময় করে এবং বলে যে কি হয়েছে, কিভাবে মারা গেল, এবং সে জানাজা পড়বে এবং একটা আলেমের মতো হাদিস কোরআন দিয়ে মানুষকে আহ্বান করবে। জানাজা করে যে বক্তব্য রাখে, ওই যে যেসব লোক থাকে সকলে, প্রত্যেকজন লোক ওই কথা শুনে চোখের পানি চলে আসে। আল্লাহ রাসূল বলেছেন, কোন সন্তান যদি বাবা মার মুখের দিকে মহব্বতের নজরে একটাবার তাকায়, তার আমল নামায় কবুল হজের সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, প্রিয় রাসূল, আমার মায়ের মুখের দিকে যদি মহব্বতের নজরে 2 বার তাকাই, বলল 2টি কবুল হজের সব লেখা হবে। আর এক সাহাবা জিজ্ঞাসা করলেন, যদি 3 বার তাকাই, বলে 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার নয়, তুমি হাজার হাজার বার তাকাবে, আর হাজার হাজার কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। উপজেলার মধ্যে যদি শুনে যে একজন মানুষ মারা গেছে, দেখা যাচ্ছে সে ওইখানে তার জানাজায় হাজির হচ্ছে। অনেক আগে থেকে, অনেক ছোটবেলা থেকেই ধর্মের দিকটা তার মধ্যে আছে। বক্তব্যগুলি দেয় হাদিস সম্বন্ধে, মানে বড় বড় মোল্লা ওর কাছে ফেলে আল্লাহর রহমতে। এই যে জানাজারে আসলে নিজেও জানাজার করে, বুঝছেন, ব্যক্তি হিসাবে বলে, মানে সে নিজেই জানাজার করে। কত জানাজারে আসলে আমি জানাজার করব। তার বাড়িতে কোনো কোলখানি হলে, গরিব হোক আর বড় লোক হোক, তাকে যদি একটু খবর দেওয়া গেছে আমার বাপের কোলখানি, সে সেখানে ছুটে যাবি, সেখানে কোলখানি তার জন্য দোয়া খায় করে তারপরে সে আসে। এই জন্য এলাকার জনগণ, গরিব মানুষ, জনদুঃখী যারা আছে সবাই তাকে ভালোবাসে। জনদরিদ্র হওয়া খুব কঠিন, কিন্তু চাচা খুবই কঠিন জনদরিদ্র হওয়া, সবাই পারে না, তাই ওর জনদরিদ্র আছে, মানে সবাই ওর উপর ভক্ত আছে। আমার বাপেকে মাটি দেওয়ার দিনে জানাজার কাতারে উনি আসছিলেন মাটি দিতে, এসে সমস্ত ন্যায্য ধর্ম ব্যক্তি কথা বলার সঙ্গে বাড়ি যাচ্ছে মাটি দিয়ে, ওনাকে হাতুড় দিয়ে বাইরে মাইরে রক্তের বন্যা বয়ে দিছে। শুক্রবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নে তার বাড়ির অদূরে এই ঘটনাটি ঘটে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত আমার নেতৃত্বে যে গুরুদাসপুরে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, এটা আমি যদি না থাকি তাহলে আন্দোলনটা এত বেগবান হবে না, যার কারণে এরা পরিকল্পনা করেছিল যে আমাকে একেবারেই সরিয়ে দেওয়া। তো আমাদের এলাকার একটা মানুষ মারা গেছে, ওর নাম হচ্ছে ওসমান। তার বাড়ির পাশেই, মানে গোরস্থানের কাছে, ওর তিনি ধরেন সন্ধ্যার দিকে আসতেছে,
এখন ওত পাইতে আছে। জানাজা করে যখন আমি বাড়ি ফিরতেছিলাম, আমি তো ভাবতেই পারিনি যে এই ঘটনাটা ঘটতে পারে। ওই তো টিপ টিপ করে পানি পড়তেছে, তো আর এই জানাজার করে আসতেছে, আসতেই ওটি অনেক কদিন আমি বসে দেখি বাড়ির ভিতর গেছি। এইখানে থেকে মনে করেন যে কিছু লোকজন আমরা বুঝতে পারি নাই, বুঝছেন যে ঘটনাটা আসলে কি। ওই মোবাইল দেখছে, সব বসে বসে আছে, কত বুঝতে পারি না, দৈনিক বসে থাকে। মানে আমরা এটা ভাবতেই পারি না এরকম একটা অতর্কিত একটা হামলা করবে, বুঝছেন। পেমেন্ট জানাজার করে আসতেছে বাজার থেকে, আর আমি ধরেন আসতেছি বারাসাত থেকে আসার পথে ওখানে বাড়ি দিল মতিক। 5-7 জন লোক আইসি মনে করেন এসে ধরলো, ধরার পরে মনে করেন আমি ওইখানে সুইটকি পরে গেলাম। হ্যাঁ, পরে দেওয়ার পরে চেয়ারম্যানে মনে করেন যে তারা সবাই যা ধরলো, বাঁশ দিয়ে বাড়ি দক তারাই দিছে। দেওয়ার পরে আমি খাড়া হলাম ওখানে, আমি আর যাবো না সামনে তাকায় দেখি এখানটায় চেয়ারম্যান দাদা পাইরে ফেলে দিছে। ভাই হাঁটতেছে আর কথা বলতেছে, ভাই বলতেছে যে আমি জানাজা করে আসতেছি। আমি ওই সময় ফোন দিয়েছি। আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমার সামনাসামনি এসে কোনো মানুষ আমার সামনে এসে মাথায় বাড়ি দিতে পারবে না, পিছন থেকে আমাকে বাড়ি দিতে হবে। সামনে আসলে তার সঙ্গে যদি আমি একটু মত বিনিময় করি, কথা বলি, তাহলে পরে সে তার অবস্থান থেকে সরে যাবে। এটা আমার আত্মবিশ্বাস ছিল। কিন্তু ওই দিন দেখলাম যেন আমার আত্মবিশ্বাসটা ভেঙে গেছে। কথা হতে হতে এখন ভাইয়ের কথা বাদ দিয়ে আমার কানে যাচ্ছে যে তোরা কি চাস, তোরা আমাকে এরকম করতেছিস কেন, আমার সাথে তোমাকে মারছিস কেন, এই ধরনের কথা আসতেছে। তখন আর ভাইয়ের কথা কোনো শুনতে পাচ্ছি না। এই জায়গাটায় মারিছিল, এখানে তোর নেট দিয়ে বেড়া ছিল বড়, এই নেটের বেড়াটা ছিল হাইট, এখানেই ধরেন এই খোপে বইটি ছিল। আর আমি ছিলাম ওই যে শলা আছে, শলার ওখানে আমি ছিলাম, ওখান থেকে দৌড়ে এসে ধরেন ছান্দাছান্দি করেছি। মানে দাদাই নেটের খোপে পড়ে গেছে, পরে এরা ধরেন 8-10 জন লেগে বাইরে হাতুর দিয়ে, হাতুর ছিল এত বড় হাতুর ছিল চোকা, পায়ের রগে হাতুর দিয়ে বাড়ি দিছিল। তখন আমি চিল্লা পাল্লা করতে লাগলাম যে এ চেয়ারম্যানে মারি ফেলা দিল, আমার মারি ফেলা দিল। মতি মেম্বার চেক করে দিছে, চেক করে দেওয়ার পর সব মানুষজন মিসাল পাল ছুটে আইছে। আসার পরে তো চেক করার বাড়ির সেই শব্দ, চিক্কর বাড়ছে, চিক্কর শুনে আমি দৌড়ি যা গেছি, যা দিয়ে যে বাইরেছে ওইভাবেই কষি আল্লাহ কাকা মরি গেছে, এই কামে আরো জোরে চিক্কর মারছি। সেই চিক্কর পারতেছে, চিক্কর পারার পরে আমরা বাড়াইছি যা দেখি যে ওই চেয়ারম্যান পড়ে আছে। তার ভিতর মতি গেল, মতি যায় এখন চিক্কর মারলো যে চেয়ারম্যান মারি ফেলা দিল, তোমরা সবাই গিয়া। তখন আমরা যা দেখি চেয়ারম্যান পড়ে আছে, রক্ত খালি ভগ ভগ করে বাড়াচ্ছে, চেয়ারম্যান এই টান হয় শুয়ে আছে। এই শরীরে মাথায় বাড়ি দিচ্ছে, পরে ছান্দি করতে যখন মানুষ জেগে গেল তখন ধরেন ওরা ছেড়ে দিল। আমরা সব দিন আইনো, তো 2-3 মিনিট সব আনো, আইসে দেখে চেয়ারম্যান হাতুর দিব মাসে ই করছে, রক্ত হয়ে গেছে। আর ওই রক্ত আমি সাইন করে তুলেছি, গোলার ভিতরে হাত দিয়ে তুলেছি, রক্তের ভোগলা দেখে আমার আর হুঁশ আসিলে। এই চাদর দিয়ে শান করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পথে ধরেন আমার তো গোটা শরীর রক্ত দিয়ে ভিজে গেল। জ্যাকেট চাদর আসলে চাদরে করে সবগুলোই ধরি তুলিলি, ট্রেনে বাসাতে নিয়ে যাওয়ার পথে গোটা শরীর আমার রক্ত দিয়ে ভিজে গেল। এখনো জ্যাকেট এখন আমার আছে। কোনো কথা না বলেই আঘাতে আঘাতে একেবারে ক্ষতবিক্ষত, পায়ের রগ কেটে দিল। তারপরে এই মাথার উপর তো 26টা সেলাই। স্বল্প সময় আমার জ্ঞান ছিল, তারপরে আর কোনো জ্ঞান ছিল না। বনপুর দৌড় মারি আসতেছে, তখন যে মামা যাইস কে, তখন খালা চেয়ারম্যান বলে মারিছে। তো তখন আমি ওরকম অবস্থায় যা পড়ে আসেন ওইভাবে দৌড়ে আনো, আইসি দেখি তো ওখানে তো রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ভাইয়ের বাড়ি লিয়ে আইছে, ভাইয়ের অবস্থা তো সেই খারাপ। আমি গুরুদাসপুরে ছিলাম, গুরুদাসপুর থেকে হঠাৎ শুনি যে এই কিছু সন্ত্রাসী বড় ভাইকে আক্রমণ করি এবং আহত করছে। ওইখানে আবার আহত করার পরেও তার কাছেই যাওয়া যাচ্ছে না। রাস্তা দিয়ে সব আত্মীয় স্বজন আসতে লাগলো, একটা মানুষকে আসতে দিলে ওই তো থানা ডাক্তার কাছে লি যাবি, আর লিজাত দিচ্ছে না, যে ওটি আসলে পারে তো কাইরি দিব, লিজাত দিব না। পরে হাসপাতালে নিয়ে যাবি, আর ওরা যেতে দেবে না। পরে পুলিশ আসার পরে তেনেগান ধন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। হসপিটালে জাত দিলে শেষে যে পুলিশ আইছিল, পুলিশ আইসি তেনান পুলিশ নিয়ে গেছে। মানে এর আবার ঘিরে রাখছে। তখন আমি ওইভাবে থানার যাই, পুলিশ সাথে করে নিয়ে আসি। আসার পর দেখি তার সমস্ত শরীর রক্তাক্ত। মানে তারা নিশ্চিত করতেছিল যে মানুষটাকে মেরে ফেলবো, কিন্তু আমি যখন বেঁচে আসি চিকিৎসা করাবে, ওই জন্য তারা চারিদিকে একবারে ঘেরাও করে রাখছে চারিদিকে, যে এটা যেন হাসপাতালে না নিয়ে যেতে পারে।
পরে পুলিশ প্রশাসন কিছু লোকবল এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। রাজশাহী মেডিকেলে নিয়ে যাই। রাজশাহী মেডিকেলে রাত্রে রাখার পরে ওরা রাজশাহী মেডিকেল জব দিয়ে দেয় না, ঢাকায় নিয়ে যান। তখন ঢাকা নিয়ে যায় বিআরবি হসপিটালে ভর্তি করে দিই। এই মাথার একটা জায়গা ভেঙে জিনিসটা দাবিয়ে গেছে এবং 26টা সেলাই দেওয়া হয়েছে, আর রগের ওইখানে কেটে দিয়েছিল। ওইটা নিয়ে দীর্ঘদিন ইয়ে করার পরে এখন মোটামুটি হাঁটতে পারে, তবে একটু লাংড়ায় হাঁটে আর কি। এই জ্যাকেটটা পরেছিলাম, এই জ্যাকেটটা পুরা রক্তে ভিজে গেছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, আসলে আল্লাহ বাঁচাইছে। এখনও তো দুটি পাও আমার স্বাভাবিক অবস্থায় নাই। আমি এখন একটা স্যান্ডেল পায়ে দিতে গেলে সামনে সাপোর্ট ছাড়া স্যান্ডেল পায়ে ঢোকাতে পারি না। এর মতন লোক কে হয়? আর এই মহিলারা কানতে কানতে আমরা এই দেশে থাকি, আমরা অনেক ফাঁকে থাকি, তা আমরা চোখের পানি ফেলে গেছি। দেশ সর্বনাশ, কি কাম করছে? হ্যাঁ, এর মতন ভালো লোক হয় না। এটা তো স্বাভাবিকভাবেই হবে যে রাজনীতি করতে যায়, আজকে একটা মানুষ মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে, এই রাজনীতি করে লাভ কি? রাজনীতি করার ইচ্ছা ছিলই, রাজনীতি কোনো সময় ছাড়ে নাই। যে আমাকে এরকম অবস্থা করলো, আমি আর এই এর ভিতরে আর যাবো কি রাজনীতি করব না, জনগণও ছাড়ে নাই। 2010 সালের 8 অক্টোবর প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে। আমাদের প্রয়াত নেতা সানাউল্লাহ নূর বাবুকে যেভাবে হত্যা করা হয়েছিল, ওটা যদি তাদের উদ্দেশ্য যদি বাস্তবায়ন হয়ে যেত, তাহলে পরে ওই তালিকা মধ্যে আমিও তালিকাভুক্ত হয়ে যেতাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবান, আমি সেই সময় দেখেছি মানুষের আহাজারি। আল্লাহ বাঁচায় রাখছে তাকে, সে তো মারাই যেত। আল্লাহ তাকে বাঁচায় রাখছে, তাই জীবিত আছে, আমাদের মাঝে পাচ্ছি। আজিজ ভাই যে লোক, আমার মনে হয় দ্বিতীয় কোনো লোক ওরকম আমি পাই না। শোনেন, ওর ব্যাপার, ওর কথা যে আমার কথা যে আমি যতদিন বাইসে থাকি, কোনো দলের লোকজন যেন কোনো আওয়ামী লীগ বা বিএনপি যে যে দল করে করুক, তাতে আমার কোনো আফসোস নাই। আমার কথা, সবাই আমরা দেশে বাস করতে হলে আজকে তোমার ক্ষতি করব, তোমার কিন্তু কাল আর একজনের ক্ষতি হয়ে যাবে। অতএব দল বিপাল নিয়ে যে দুইজনের দণ্ড করিয়ে আমার কাছে এসে বলবো, এটা আমি কোনোদিনও মেনে নেব না। যার কারণেই আমার প্রত্যয় ছিল যে এই এলাকা থেকে এই পরিবেশটা নিরসন করতে হবে। একটা মানুষের সঙ্গে একটা মানুষ সৌহার্দ্য, সম্প্রীতি, মায়া, মমত্ব, ভালোবাসা নিয়ে বসবাস করবে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে, কিন্তু একটা প্রেক্ষাপট পরিবর্তন হলেই যে যারা ক্ষমতায় আসবে তারা গোটা দেশ দখল করে নেবে, সমাজ দখল করে নেবে, আর প্রতিপক্ষগুলো শান্তিতে বসবাসই করতে পারবে না, মাঠে ফসল উৎপাদন করতে পারবে না, পুকুরে মাছের চাষ করতে পারবে না, কর্মস্থলে চাকরি কর্মস্থলে যেতে পারবে না। এরকম ভয়াবহ চিত্র এই এলাকায় ছিল। আওয়ামী লীগের ভাইরা বিনয় সহিত পরিদয় করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থককে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই। কিন্তু এরা বারবার আমার যে পরিমাণ নির্যাতন করেছে, আমার দেশের লোকজনে যে পরিমাণ নেজেহাল করেছে, এই নেজেহালগুলি যদি আমরা করি, 5 তারিখে পালা যাওয়ার পরে তো আমার তো মনে হতে রাগ ছিল যে যাক যেটি পাবো সেটি মারবো, কিন্তু আমার নেতার হুকুম ছিল যে না, কাউকে মারা যাবে। আমার দেশের লোক এইভাবে থাকে, ওরা আমার উপর অত্যাচার করেছে, তাই বলে তো আমরা তো আর এভাবে অত্যাচার করে অমানুষ হতে পারি না। প্রতিশোধ কিছুই নেন, যে যে যা করছে করছে। আমি চাই না যে একজন মানুষকে আঘাত করি। আমার দেশ ভালো,
শখ ভালো। এই 5ই আগস্টের পর মনে করেন যে অন্যরকম হয়ে যেত। আর সে ব্যক্তি খুব ঠান্ডা এবং ধৈর্যশীল। তাহলে প্রতিশোধের নেশায় কিন্তু আমরা নই, একটা পরিবর্তন এসে গেছে এবং আমি বিশ্বাস রাখি যে এই পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জীবনটা তো বেশি দিনের নয়, প্রেক্ষাপট পরিবর্তন বিগত দিন থেকে দেখে আসছি, সামনের দিনেও যারা বেঁচে থাকে তারা দেখবে। আওয়ামী লীগ মনে করেছিল 40 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, কিন্তু 24 সালেই তাদের ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে। তাকে যারা মারছে তারা আজও সুষ্ঠুভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আজকেও সুষ্ঠুভাবে ঘুরে বেড়াচ্ছে। তাকে কোনো সে আজের চেয়ারম্যান উগ্র মেজাজ বললে চোখ উঁচু করে আজও তাদের কথা বলে নাই যে তোরা ভুল করছু, অন্যায় আর কাজে যাস না। উনি কখনোই তার প্রতিপক্ষকে ঘায়েল করা, প্রতিপক্ষকে আক্রমণ করা, প্রতিপক্ষের বিরুদ্ধে চরণ করা বা নিশ্চিহ্ন করে দেওয়া লাগবে, এটা কখনোই আমি তাকে দেখিনি। সবসময় দেখেছি একটা ভালো মানুষ হিসাবে। 5 তারিখের পরে সেই মোতাবেক কোনো প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো দুর্ঘটনা, দুর্যোগ বা কোনো পরিবেশের ক্ষতি হয়নি। আমরা আইনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের বিচার আমরা পাবো বলে বিশ্বাস করি। আর আজকে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে এখান তো বেশি দিন টিকে থাকা যায় না। আওয়ামী লীগ যেটা করেছে আমার বিএনপি নেতারা সেটা করবে, সেটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। যার কারণে আমার এই এলাকায় যে অগ্নিদগ্ধ হয়েছিল, যে তাণ্ডব লীলা চালিয়েছিল, তার পাল্টা জবাব যদি আমি এই সময় দিতে যেতাম তাহলে এলাকাটা একেবারে তছনছ হয়ে যেত। আমি আমার নেতা কর্মীদের আশ্বস্ত করেছি, ওরা বিগত দিনে যা করেছে আমরা সেটা করতে চাই না। আমাকে যারা আহত ক্ষতবিক্ষত করেছে, এখনো রাস্তা দিয়ে চলতে গেলে তাদের গায়ের সঙ্গে ধাক্কা লেগে যায়। হয়তো মান অভিমান করে কষ্ট পেয়ে তাদের সাথে কথা বলি না, কিন্তু আমি তাদেরকে কোনো প্রতিশোধ বা প্রতিকার কোনো কিছু করতে চাই না। রাজনীতিবিদরা দেখা যায় যে ভোটের সময় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, মানে যারা প্রার্থী তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়। তারপরে যখন আসন পেয়ে যায় তখন নিজের দরজাটা মানুষের জন্য বন্ধ করে দেয়। কিন্তু আমার ভাই এসবের ঊর্ধ্বে, কারণ তার কাছে ছোট বড় জাত পাত কোনো কিছুই ম্যাটার করে না। একটানা 25-30 বছর ক্ষমতা থাকা, এটার সংখ্যা কিন্তু জনপ্রিয় মানুষ না হলে কিন্তু এটা সম্ভব না। আপনার জাতি ধর্ম বিশেষে খালি দল না, দলের বাহিরেও রুট পর্যায়ে, গ্রাম পর্যায়ে পারিবারিকভাবে তার সাথে একটা সম্পর্ক গড়ে উঠছে এই 2 থানার। আমাদের এই বড়াইগ্রাম কালীবাড়িতে হলো কুলখানি অনুষ্ঠানে আসছিল, সেখানে তার সঙ্গে কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমি সেদিন সেখানে সিম্পলভাবে এই পরিবেশেই গেছি, আমার সঙ্গে দেখি কথা বললো, হ্যান্ডশেক করলো, খুব ভালো। তার কাছে বড় আর ছোট নাই, সাধারণ পাবলিকও যা, আপনার নেতাও তাই। অন্য কোথাও আমরা এরকম পাই নাই, বিগত যে নেতারা দেখছি আমরা পাই নাই। উনি আজিজ ভাই যেভাবে মানুষের সাথে উঠা বসা করেন বা সাংগঠনিক কার্যক্রম করেন, সামাজিক বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত, এটা তো কোনো প্রার্থী করে না। জনগণের ভালোবাসা, কারণ জনগণের ভালো না বাসলে জনগণ তা কোনোদিনও ভালো হয়ে যাবে। এতে বোঝা যায় যে আসলে সে জনগণকে ভালোবাসে। ও আজ চেয়ারম্যান ভালো লোক, আমার এই কালীবাড়ি গ্রামে আসে এটি দেখি আমরা ভালো, সেই জন্য আগেও ভোটে পাস করছে, আবার ইনশাআল্লাহ এবারও পাস করবে। কয়েকবার সে চেয়ারম্যান হয়েছে, ইউপিএ চেয়ারম্যান, তারপর উপজেলা চেয়ারম্যান হয়েছে। নিশ্চয়ই তাকে মানুষের চায় বলেই তো হতে পারেছে। জনগণের চাহিদা এতটাই বেড়ে গেছে যে ভাইয়ের পিছু হটার সুযোগও নেই।
আসলে এর আগে জাতীয় ভোট ওইভাবে দেওয়ার সুযোগ হয়নি। আমি একবার উপজেলা চেয়ারম্যান ভোট শুধুমাত্র দিতে পেরেছি, তারপরে আর ওরকমভাবে ভোট তেমন একটা দেওয়ার সুযোগ হয়নি। আমি যদিও 2019 সালে ভোটার হয়েছি, 2019 সালে ভোটার হওয়ার পরে এখন পর্যন্ত আমি ভোট করতে পারি নাই। বিগত মোটামুটি 15-16 বছর আমরা ভোট দিতে পারি নাই। ভোট তো দিতে না পারা এটা একটা ব্যর্থতা। চাচা ধরো এই 17-18-19 বছর ধরে ভোট দিতে পারি, 2বার করে ভোট দিতে গেছিলাম, 2বারই তো খেদা দিছে, ভোট দিতে পারিনি। তো আশা করি যে সামনে যে নির্বাচনটা আসবে ইনশাল্লাহ আমরা ভোট দিব। 26 সালে একটা জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে, আশা রাখছি সেইখানে প্রথম ভোটটা প্রকাশ করব। আজ বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানা গেছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাটোর 2 রুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর 3 হোল্ড করা আছে, নাটোর 4 মাহমুদ আব্দুল আজিজ, তারেক রহমানের সাথে কথা বলার ফোনে আলাপ করছে, করার পরে আমাদের ছাত্রদেরকে নিয়ে তার মনোনয়ন প্রত্যাশী, সে আমি মনোনয়ন পাবো এই কথা বলে মাঠে নামতে বলছে। এই জন্য সে সর্বপ্রথম ছাত্রদেরকে নিয়ে কবরস্থানে যাইয়া তার বাবা মার কবরটা জিয়ারত করছে, সূরা ইয়াসিন পাঠ করে তার সাথে আমরা দোয়া করলাম, তার বাবা মা এবং এই কবরস্থানে যত মানুষ শুয়ে আছে সবার জন্য দোয়া করছে। فقالوا إنا إليكم مرسلون قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا উনি যেহেতু ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, উনি সরাসরি জনগণের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে তার একটা সম্পৃক্ততা আছে। একজন কৃষক, একজন সাধারণ মানুষ, একজন গরিব দুঃখী মানুষের তার প্রয়োজনটা কি সেটা সে জানে। তো পরবর্তীকালে উপজেলা চেয়ারম্যান আরেকটু বড় পরিসরে জনগণের এই যে তার সরাসরি জনগণের সাথে যে সম্পৃক্ততা, যে অভিজ্ঞতা, আমি মনে করি সেই প্রেক্ষাপটে আব্দুল আজিজ সাহেব ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপরে পার্লামেন্ট, এটা বিগ একটা এক্সপেরিয়েন্স। সো আমি মনে করি এমপি হওয়ার পরে উনি মানুষের জন্য কাজ করার জন্য যে সুযোগটা আছে সাধারণ মানুষের জন্য, এই সুযোগটা উনি কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি। উন্নয়নটা হচ্ছে গতানুগতিক প্রক্রিয়া। উন্নয়নটা গতানুগতিক প্রক্রিয়া। আমি এমপি নির্বাচিত হলে আমি এই জায়গায় এসে যে উন্নয়ন করব, আমি না এসে যদি অন্য কেউ আসে সেও এই উন্নয়নটাই করবে। কিন্তু আমার চিন্তা চেতনা হচ্ছে যে উন্নয়ন হবে, দেশের সম্পদ এক জায়গায় নিয়োগ করা হবে, সেখানে কাজটা করার মধ্যে স্বচ্ছতা নিয়ে আসতে হবে। এটা ঠিকাদার এবং কর্মকর্তা কর্মচারী বা নেতৃত্বে যারা আছেন তাদের স্বচ্ছতা না থাকার কারণে এই পরিণত হয়ে যায়। যে ঠিকাদার ওখানে নিযুক্ত হবে, ভালো ঠিকাদার দিতে হবে, স্বচ্ছ ঠিকাদার দিতে হবে, ওই কাজের যে দেখভাল করবে যে কর্মকর্তা তার মধ্যে স্বচ্ছতা নিয়ে আসতে হবে। আব্দুল আজিজ সাহেব উনি বিজ্ঞ একটা ব্যক্তি, উনি বিজ্ঞ তো আছে, পাশাপাশি উনি অনেক প্রবীণ একজন রাজনীতিবিদ। উনি ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে আমার ইউনিয়নের উনি চেয়ারম্যান ছিল বহুবার, ঠিক আছে, তারপর উপজেলা চেয়ারম্যান ছিল। সেই জায়গা থেকে আজিজ চেয়ারম্যানকে আসলে আমার যেটা মনে হয় যে উনি তরুণদের ট্র্যাক করতে পারে, তরুণদের মতে ভালোভাবে উনি এই জিনিসগুলো নিতে পারবে। জনাব আব্দুল আজিজ সাহেব আছে এখানকার, উনি নির্ভীক, সৎ এবং যোগ্যতাশীল মানুষ এবং সাধারণ মানুষের কাতারে সবসময় সে সাধারণ মানুষের কাতারেই থাকে। এটা দেখে আমাদের তরুণদের মনে হয় প্রথম ভোটটা তাকে দেওয়াই উত্তম, আমি মনে করি। শুধু আমি কেন, অত্র এলাকা ব্যাপী আপ টু বটম, ছোট থেকে বড় প্রত্যেকে নিঃসন্দেহে উনি যে তিলে 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 গড়া শস্যে দানা থেকে মাঠ পর্যায় থেকে উনি একটা উঁচু পর্যায়ে সুনামের সহিত আগাইছেন, একদিনে না। এই বিচারা ভোটে দাঁড়ানোর কালের হিস্ট্রি তিনি মাত্র ফার্স্টে 62 ভোটে ডিপিট পড়ছে আমার জানা বয়সে। এর কোনো হীরার সিন নাই, এর কোনো হীরার সিন নাই।
সকলে মিলে চলে চেয়ারম্যান যদি একটা পথসভা করে বুঝলেন, এই যে জনসভায় পরিণত হয়, আর যদি জনসভা করে এটা মহাসমাবেশ হয়ে যায় বুঝলেন। এর আর বলা লাগে না, ডাকা লাগে না, একজন বলে একবারে একজনের ডাকে ওখানে ও যাচ্ছে, আমরাও যাবো, হবে যাবো। মাইছে মানুষ তেল দিয়ে মোটরসাইকেল নিতে পারে নাই, আর ও খালি যদি শুনে যে চাষ করে জনসভা দেয়। আল্লাহ ভরসা, আল্লাহ মনে হয় যদি এখানে দেখা যায় যে যেরকম লোকজন চতুর্দিকে থেকে যেরকম আমরা পাচ্ছি, তাতে সে জয়লাভ করবে। সে শিলের ঢল পড়বে, যত পাথর পড়বে শিল পড়বে, তার চেয়ে বেশি ভোট পড়বে আজিজ চেয়ারম্যানের বাড়ছে। যা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানবে যে আজিজ চেয়ারম্যান ভোট এমপি কত ভোট পাইছে, জানিয়ে যাবে সবাই। এত বন্ধু ভোট পাবে, সে এত বন্ধু ভোট পাবে, যেমন ঢল নামে বৃষ্টি বন্যা, তার চাইতে বেশি ভোট পাবে আজিজ সাহেব। গোটা বাংলাদেশের ভিতর সর্বোচ্চ বেশি ভোটে আজিজ চেয়ারম্যান পাস করবো, এমনকি 1 লাখ ভোটে পাস করবো। দেওয়ার আগে এইটুকু কথা কয়েকদিন আমার নাম রুস্তম মনে রাখেন। ফেল করা কোনো কথাই নেই, চিনি নাই, বিপুল ভোটে পাস করবি, এইটুকু আমি জানি। মানে নিজে তো দিব আরো 10 টাকা 20 টাকা জোগাড় করার চিন্তা ভাবনা করবো, কারণ এর ভালো ব্যক্তি প্রয়োজন। আজ চেয়ারম্যান যত এমপি হয়, আমার এই উদাসপুর গুড়াই গ্রাম খুব শান্তি থাকবে, সংসদে যায় ওর বক্তব্য আমরা শুনতে চাই। মন দিয়ে মন বিনিময় করা, কারো কাছে জবরদখল করে কিন্তু ভোট আদায় করা যায় না। অনেক কিছু আদায় করা যায়, ভোটটা আদায় করা যায় না। তো ভোট হচ্ছে যার যার মনের ব্যাপার। আমার তো মনে হয় যদি শান্ত সুষ্ঠু সুন্দর ভোট হয়, তাহলে আজিজ সাহেবের বিকল্প এখানে নাই। ঝাঁকি যা পড়বি কি কবি না, আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমার মুখের কথা বিশ্বাস হবে না। একটা না খালি চেয়ারম্যান করেই গেছে, এর ভোট কেউ ঠেকবে না। দেওয়ার আগে আমি সর্বনিম্ন 1 লাখ ভোটে পাস করে যাই, সর্বনিম্ন। আমি তো বললাম আব্দুল আজিজ সাহেবের বিকল্প কিছু নাই, কেউ নাই। মনে করো অন্য কেউ না দেয়, কেউ যদি সকলে যদি দেয়, কিন্তু আজিতের ভোট আমার কাছ থেকে মিস যাবে না, আমি আজিতের ভোট দিবই। এমপি হিসাবে আমি আজিজ চেয়ারম্যান, আজিজ ভাই, আজিজ চেয়ারম্যান আব্দুল আজিজ, তুমি আজিজকে আল্লাহ তুমি সুস্থ রাখো আল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করো, তুমি রাজমতক দান করো আল্লাহ। আল্লাহ আমার আজিজকে আল্লাহ তুমি ইবাদতে রাখো আল্লাহ। আল্লাহ বিগত দিনে আমি দেখেছি যখন আমাকে আঘাতে ক্ষতবিক্ষত করলো, হাজার হাজার মানুষের চোখ দিয়ে জল ঝরেছে, মানুষ সমবেদনা জানিয়েছে। এমনও মানুষ পাশে এসে বলেছে যে আল্লাহ আমার হায়াত থেকে কিছু হায়াত নাকি দিয়ে দাও। তো তখন আমি মনে করেছি এটা আমার রাজনীতির জীবনের সফলতা, যে আমি তো একটা সময় থাকবো না, আমি মারা যাওয়ার পরে মানুষ যেন আমার মৃত্যু নিয়ে একটু সহানুভূতি জানায়, সমবেদনা জানায়, আলহামদুলিল্লাহ যেন না পড়ে। আলহামদুলিল্লাহ যদি পড়ে, তাহলে আমি মনে করব যে আমার বিগত জীবনের যে রাজনীতি শ্রম মেধা আছে সব বিফলে চলে গেছে। আর আমার মৃত্যুর পরে যদি মানুষ আলহামদুলিল্লাহ না বলে যদি ইন্নালিল্লাহ পড়ে, তাহলে মনে করব আমার রাজনীতির জীবনের সফলতা আছে। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও চিরম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি অপার স্বাধীনতার আকাশ ছুতে চাও তুমি আবার, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। আমার দেশের বীর সেনা গাইব তোমার গান, চিরদিনই আমি রচে যাব বিজয়ের জয়গান। কালুর ঘাটের বীর সেনা জিয়াউর রহমান, যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান। আমরা কি ভুলতে পারি
মহান নেতা তোমাকে, তোমার চেতনা রক্তে মাখিয়ে মোরা হাসাবো, আমি হাসাবো বাংলা মাকে।